বাসর রাতে তারই ভাসুরের কক্ষে বসে আছে তে। ঘোমটার নিচে তের ছোট্ট দেহখানা থরথর করে কাঁপছে। এই বাড়ির কেউই জানে না জিয়ন জাংকুকের সাথে তের বিয়ে হয়েছে। আর সকালে যে কাহিনীটা জাংকুক করেছে, এরপর তে কি করবে তে নিজেকে কোনোভাবেই সামলাতে পারছে না। তের কম্পিত শরীরখানা আরো কম্পন দিতে লাগলো যখন তে অনুভব করলো তার দিকে কেউ এগিয়ে আসছে। তে জানে এটা কে, যার কামরায় সে বধূ বেশে বসে আছে। কিছুক্ষণের ব্যবধানে তে একটি হ্যাচকা টান খেলো। তে সোজা বিছানায় পড়লো। তে কিছু বুঝে ওঠার আগেই ওর ঘোমটা খুলে ছুঁড়ে ফেললো মাটিতে জাংকুক। তে ভয় পেয়ে যায়। জাংকুক তের গালে স্পর্শ করে। কাঁপছো কেন? তুমি তো আমার স্ত্রী, তাই না? আমার স্পর্শে তোমার শরীর এত ভয়ানকভাবে কাঁপছে কেন? আমি। তের কণ্ঠে কম্পন। জাংকুকের হাত তের কণ্ঠনালী স্পর্শ করে। আমাকে সময় দিন প্লিজ। কিসের সময়? তুমি তো কালই চলে যাবে। আমার অধিকার আমি কখন আদায় করব? আমি। জাংকুক তের কম্পিত গাল স্পর্শ করে এরপর কিছুক্ষণ মায়াবী চোখ দিয়ে তাকিয়ে থাকে ওর দিকে। তারপর হঠাৎই তের বুকের উপরে শুয়ে পড়ে জাংকুক। তে নড়বার জায়গা পায় না। জাস্ট নীরবে আমাকে একটু শুয়ে থাকতে দাও। নড়াচড়া করলে তোমার জন্য বিষয়টা ভালো হবে না। শান্ত থাকো, আমাকেও শান্ত থাকতে দাও। কথাগুলো বলে জাংকুক চোখ বন্ধ করে নেয়। তের হৃদয়টা বেরিয়ে আসার উপক্রম। এমন ভাবে বলল যেন সবকিছুর জন্য তেই দায়ী। এই মুহূর্তে তের ভীষণ কান্না পাচ্ছে, কিন্তু শব্দ করলে যদি লোকটা উঠে যায়। তে তাই মুখ চেপে ধরে হাত দিয়ে। তার কান্নার শব্দ জাংকুকের কান পর্যন্ত না পৌঁছালেই হয়। তের মনে হচ্ছে সে বাড়িতে যেতে চায়, এখানে থাকতে চায় না। বাড়িতে গিয়ে মাকে সব বলতে চায় সে। এটা কেমন বিয়ে? কেউ জানে না তের বিয়ে হয়েছে। না তের পরিবারের কেউ, না জানে জাংকুকের পরিবারের কেউ। এটা কেমন পরীক্ষা হচ্ছে তার? এভাবে কি আদৌ বিয়ে সম্ভব? তের ছোট্ট হৃদয়খানা ভাঙছে বারবার। এই হৃদয় ভাঙার শব্দ শোনা যায় না, তবে যদি শোনা যেত তবে মানুষ কখনো মানুষকে আঘাত করত না। তে সকালে ঘটে যাওয়া ঘটনাটা একবার মনে করে। লিসার বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। তে একটি জর্জেটে লাল রঙের শাড়ি পরেছে, গোল্ডেনের ভারী কাজ করা। শ্যামলা শরীরে লাল রঙের শাড়িটা বেশ ভালো জমেছে। তে বেরিয়ে বোনের পাশে এসে বসে। গাড়িগুলো কমিউনিটি সেন্টারের দিকে অগ্রসর হয়। কমিউনিটি সেন্টারে পৌঁছে 10 মিনিটের মাথায় বরযাত্রী উপস্থিত হয়। বরযাত্রীকে স্বাগতম জানিয়ে তে সরে আসে। সব মেহমান প্রবেশ করার পর একজন মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করে। শুভ্র রঙা পাঞ্জাবিতে লোকটাকে কি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে। বেশ লম্বা সে, তের থেকে অনেকটাই। পেশায় একজন ডক্টর, ডক্টর জিয়ন জাংকুক। দেশের নামকরা কার্ডিয়াক সার্জন। কিছুদিন আগে চীন থেকে ইন্টার্নি শেষ করে এসেছে। ওনারই ছোট ভাই ইয়নোর সাথে তের বোন লিসার বিয়ে। তবে জিয়ন জাংকুকের বিয়ের আগেই কেন ইয়নো বিয়ে করেছে এই বিষয়টা কেউই জানে না। তেও জানে না এই বিষয়ে কিছু। তে খানিকটা সময় তাকিয়ে থাকার পর নিজেকেই গালাগালি শুরু করে দেয়। এভাবে কেউ তাকিয়ে থাকে? তে সরে আসে সেখান থেকে। লিসাকে একটি রুমে রাখা হয়েছে। তে সেই রুমেই চলে যায়। লিসা রূপের লক্ষ্মী, এত সুন্দর, দুধে আলতা গায়ের রং, কেউ দেখলেই চোখ ফেরাতে পারবে না এমন। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো তার, না সাজলেও মারাত্মক সুন্দরী সে। অপরদিকে তে তেমন সুন্দরী নয়, শ্যামবর্ণ তার গায়ের রং, আবার একটু রোগাটেও আছে। তে বেশি খাবার খায় না, এটাই তার স্বভাব। লিসার খেয়াল সবাই করলেও তে এদিক থেকে পিছিয়ে থাকে সবসময়। তে লিসার রুমে এসে দেখে লিসা বসে আছে চেয়ারে। তার বোনকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে কি সুন্দর দেখাচ্ছে আপা। লিসা হেসে তের হাতে হাত রেখে বলে, তোকেও সুন্দর লাগছে। ইস, আমি তো কালো, তুই তো ফর্সা। লিসা তের হাতে চড় মারে। এমনি বলবি না, আমার কাছে তুই সেরা সুন্দরী। তে বোনের কথায় গাল ভরা হাসি দিল। ছোট থেকে এই গায়ের রং নিয়ে যত কথা শুনেছে সে, লিসা সব সময় তাকে সাহায্য করেছে। লিসা যে তেকে প্রাণ উজাড় করে ভালোবাসে। কিছুক্ষণ পর লিসাকে নিয়ে যাওয়া হয় বিয়ে পড়ানোর জন্য। তে ক্যামেরায় বন্দি করবে সব দৃশ্য, কিন্তু হঠাৎ
তে লক্ষ্য করলো তার ক্যামেরাটাই আনা হয়নি। সে লিসাকে বসিয়ে রাখা রুমটায় ক্যামেরা রেখে এসেছে। তে যখন সেই রুমের দিকে যাচ্ছিল তখন ভিড়ের আড়ালে কেউ তার মুখ চেপে ধরে। তে কিছু বুঝে ওঠার আগেই ওর মুখ বন্ধ করে একটি ঘরে নিয়ে আসে। তে নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘটনা ঘটে যায়। তেকে লোকটা একটা বদ্ধ কামরায় এনে ফেলে। তে মাথা তুলে জাঙ্কুককে দেখে অবাক হয়ে যায়। আপনি? হ্যাঁ আমি। কেন, অন্য কাউকে আশা করেছিলে? জি না, কাউকে আশা করিনি। এগুলো কি ধরনের আচরণ? জাঙ্কুক তের কথায় কোনো উত্তর দেয় না। তার বদলে সে তের পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে, একটি কাগজ ধরে তের সামনে। তে, এটাতে সাইন করো। তে অবাক হয়ে তাকায় কাগজের দিকে। রেজিস্ট্রি পেপার। কিসের কাগজ এটা? বিয়ের। কি? কার বিয়ে? কিসের বিয়ে? তোমার সাথে আমার বিয়ে। ইয়ার্কি করছেন ভাইয়া? কথাটা বলার সঙ্গে সঙ্গে তের গালে পড়লো একটি থাপ্পড়। থাপ্পড়ের তীব্রতা এত বেশি ছিল যে তে কিছুক্ষণের জন্য শব্দই শুনতে পায়নি আশেপাশে। তের চোখ বড় বড় হয়ে যায়। হবু জামাইকে কেউ ভাইয়া বলে ডাকে, বোঝো না কিছু? তে এবার ভয় পেয়ে যায়। তে একটু পিছিয়ে যেতে নিলে জাঙ্কুক তের কোনোই ধরে বসে। এমন কেন করছেন? যেতে দিন আমায়, আমি বাবাকে সব বলে দেব। বেশ তো, তাহলে তোর বোনের বিয়েটাও আটকে দেই। মানে? মানে সোজা ওই দেখ, বিয়েটা আটকে আছে আমার জন্য। তে জাঙ্কুকের ইশারা করে দেখানোর দিকে মাথা ঘোরায়। বিরাট একটি কাচের জানলা দিয়ে সব দেখা যাচ্ছে। ইউনো বসে আছে জাঙ্কুকের জন্য। জাঙ্কুক না গেলে বিয়ে হবে না। তে উঠে দাঁড়ায়, জানলার কাছে গিয়ে আঘাত করতে থাকে। ইউনো ভাইয়া, আপা, আপা, আম্মা, আব্বু, আব্বু, আমার কথা শোনো, আম্মু। না, কেউ শুনছে না। জাঙ্কুক তের এই ব্যর্থ প্রচেষ্টা দেখে শব্দ করে হেসে ওঠে। তের শরীরে এখন আর কোনো শক্তি নেই। তার শরীর কাঁপছে ভয়। জাঙ্কুক তের গাল শক্ত করে ধরে বলে উঠল, বিয়েটা হবে না। তোর বোনের বিয়ে আমি আটকে দেব। কেন? কেন এমন করছেন? কি কি দোষ আমার? তোকে যা বলছি সেটা করবি, আর এক্ষুনি করবি। এমন করবেন না। জাঙ্কুক প্রচন্ড ক্রোধে তেকে ছুঁড়ে ফেলল। তে সোজা গিয়ে ছিটকে পড়ে। সাইন করবি? শেষবারের মতো জিজ্ঞাসা করছি, এমনটা কেন করছেন? আপনি আমার বোনের ভাসুর সম্পর্কে। তো কি করব বল? ছিন্ন ভিন্ন করে দেব সব সম্পর্ক। জানিস তো এরপরে কি হবে? তোর বোনের পেটের বাচ্চাটার কি হবে? তোর বোন সুইসাইড করবে। তে জাঙ্কুকের পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। কেন করছেন আপনি এরকম? আমি কি দোষ করেছি? জাঙ্কুক তের গাল চেপে ধরে পুনরায়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে, সাইন করবি? তে পাশ ফিরে দেখে মেয়েটা সত্যিই থেমে আছে জাঙ্কুকের জন্য। তে মাথা নামিয়ে নেয়। করব। জাঙ্কুক হাতের কাগজখানা তের সামনে রাখে। সাইন কর। তের চোখ দুটো খালি দেখাচ্ছে। এ যেন অদ্ভুত এক গোলক ধাঁধা। তের মন বলছে এটা একটি দুঃস্বপ্ন, তাছাড়া হয়তো আর কিছুই না। স্বপ্নটা ভেঙে গেলে সে মুক্ত হয়ে যাবে। কিন্তু না, মুক্তি তার মিলল না। কাগজে তাকে সাইন করাই লাগলো। তে কাজল লেপটে থাকা ভেজা আখি জোড়া জাঙ্কুকের দিকে স্থির। জাঙ্কুক কাগজটা হাতে উঠিয়ে তের গালে হাত রাখে। কংগ্রাচুলেশন মিসেস জিয়ন জাঙ্কুক। কন্যা চালাকি করতে যাবেন না, তাহলে আপনার বোনের যে বাচ্চাটা বিয়ের আগ থেকেই পেটে ছিল সেটা পুরো গ্রামবাসী জানবে। কথাগুলো বলে সে প্রস্থান করলো। ওরা এতক্ষণ ওয়েডিং হলে এমন একটি জায়গায় বসেছিল যেখান থেকে বাইরের সব দেখা গেলেও ভিতরে কিছুই দেখা যাবে না। তের হাত পা কাঁপছে। ওদিকে জাঙ্কুক হাসি মুখে ভেন্যুতে পৌঁছে গেলে তের বোন লিসা এবং ইয়োনোর বিয়েটা শুরু হয়ে যায়। তে মেঝেতে বসে সেই দৃশ্য দেখে। কি থেকে কি হয়ে গেল বিষয়টা ভেবেই কেমন সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তের। এরপর কেউ জানলো না এই আসরেই হয়েছে দুটো বিয়ে। তে তখন থেকে মনমরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই ভাবে বোন চলে যাবে আজ, এজন্য হয়তো তের মন খারাপ। লিসা বিদায়ের সময় তেকে পাঠানো হয় লিসার সাথে। বিয়ের দিন কনের সাথে কাউকে পাঠানো হয়, সেই জন্যই লিসার সাথে তেকে পাঠানো হয়। জাঙ্কুকদের বাড়িতে পৌঁছানোর পর অনেক অনুষ্ঠান হয়, সেখানে অনেক হই হুল্লোড় হয়। সবকিছুর মাঝে তে থেকেও ছিল না। তবে
এখানে আসার পর তের সাথে জাঙ্কুকের দেখা হয়নি। সব অনুষ্ঠান শেষে তেকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়। তে বিছানায় শুয়ে পড়ে। সারাদিনের ঘটে যাওয়া ঘটনা তাকে এখনো তাড়া করে বেড়াচ্ছে। তখন মাঝরাত, সব দিকে নীরব। তেকে হঠাৎ করেই কেউ পাজা কোলে তুলে নেয়। তে কিছু বলার আগেই জাঙ্কুকের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, বিয়েটা যখন হলো, বাসরটাও হওয়া প্রয়োজন, তাই না? জাঙ্কুকের রুমটা তখন টিমটিমে আলোতে উজ্জ্বল। তের ভয় হচ্ছে। তের অবস্থা বড্ড করুণ দেখাচ্ছে, কারণ সে যে মানুষটাকে ভয় পাচ্ছে এই মুহূর্তে সে অন্য কেউ নয়, তার স্বামী, তার বিয়ে করা কাগজে কলমে লিখিত স্বামী। জাঙ্কুক তেকে বিছানায় রেখে তের সামনে একটি শাড়ি রাখে। শাড়িটা নীল রঙের। তে মাথা তুলে তাকায়। যাও, তৈরি হয়ে এসো। কিন্তু তের কণ্ঠ কাঁপছে, কথায় ভয়ের ছাপ। জাঙ্কুক বাঁকা হাসে। তের কম্পিত কণ্ঠে আঙুল রাখে। যেটা বলেছি সেটা করো। আমি তোমায় বউ সাজে দেখতে চাই। খুব বেশি চালাকি করো না। এই রুমে এই মুহূর্তে তুমি এবং আমি বাদে কেউ নেই। তোমার অবগতের জন্য জানাচ্ছি যে রুমটা সাউন্ড প্রুফ। চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও বাহির থেকে কেউ আসবে না। অর্থাৎ এই মুহূর্তে তোমার সামনে আমি ছাড়া গতি নেই। জাঙ্কুকের কথাগুলো তের ভেতরে ভয় আরো বাড়িয়ে দিল। তে জানে এখন শাড়িটা না পরে পালাতে চাইলে জাঙ্কুকের ক্রোধ বাড়বে, তাই সে উঠে যায়। শাড়িটা জড়িয়ে ওড়নাটা দিয়ে মাথায় ঘোমটা টেনে নেয়। তে জাঙ্কুকের রুমে এসে দেখে জাঙ্কুক নেই। তে গিয়ে বিছানায় বসে পড়ে, নিজেকে প্রস্তুত করতে থাকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। আর তার পরের ঘটনা তো তোমরা জানোই। ভোরের আলো যখন ধরণী জুড়ে পড়েছে, জাঙ্কুক চোখ মেলে তাকায়। পাশের সাইডের টেবিলে ফোনের অ্যালার্মটা বেজে উঠছে বারবার। বিরক্ত হয়ে জাঙ্কুক মাথা তুলে ফোনটা নিয়ে বিরক্তকর শব্দটা বন্ধ করে। জাঙ্কুক ফোন বন্ধ করে নিচের দিকে দৃষ্টি স্থির করে। শ্যামলতা ঘুমিয়ে আছে, চোখের পাপড়ির ভাঁজে ভাঁজে লুকিয়ে থাকা উপাখ্যান। জাঙ্কুক কিছুক্ষণ তার সদ্য বিবাহিত স্ত্রীর দিকে ওভাবেই তাকিয়ে থাকে। চোখের কোণায় লেগে থাকা শুকনো পানি জানান দিচ্ছে কাল সারাটা রাত হয়তো মেয়েটা কান্না করেছে। জাঙ্কুক আলতো হাতে তের হাত উঠিয়ে হাতে চুমু খায়। এরপর ধীর গতিতে উঠে জাঙ্কুক তেকে পাজা কোলে তুলে নেয়। নিজের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে তেকে শুইয়ে দেয়। এরপর বেরিয়ে আসে। নিজের রুমে প্রবেশ করার পর বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। তের নীল রঙা ঘোমটার ওড়নাটা তখনও তার বিছানার এক কোণে পড়ে আছে। জাঙ্কুক গিয়ে ওড়নাটা আলতো হাতে ধরে গুছিয়ে নেয়। খুব অবাক হয়েছো তাই না? ভাবছো কেন আমি এমন করলাম? আমি জানি আমি যা করেছি তা মেনে নেওয়া খুবই কষ্টকর, কিন্তু বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব। এই পৃথিবীর সব আধারে তোমায় গ্রাস করলেও আধারের আলোর দিশা হয়ে আমি প্রবেশ করতে চাইতে তোমার ছোট্ট ছোট্ট ডানা হতে চাই। আমি জানি এরপরে যে ঝড় আসতে চলেছে তা সহ্য করার জন্য তুমি এবং তোমার ছোট্ট হৃদয়খানা ভীষণ দুর্বল, কিন্তু আমি সেই ঝড় মোকাবেলা করতে প্রস্তুত। সব শেষ পরিণতি তুমি রয়ে গেলেই হবে। তুমি নামক সুখটা বাদে পৃথিবীর সব সুখই আমার কাছে ফিকে। অন্যটা নিতান্তই জড় বস্তু। অন্য কি মানুষের কথা শুনতে পারে, অনুভূতি বুঝতে পারে? না, পারে না। পারে না বলেই হয়তো জাঙ্কুক নিজের হৃদয়ে লুকিয়ে থাকা কথাগুলো বলে ফেললো। জাঙ্কুক খানিকটা সময় পর অন্যটাকে কাবাডে সাজিয়ে রাখে খুব যত্ন। বিয়ে বাড়িতে বেশি বেলা পর্যন্ত ঘুম হয় না কারোরই, তবুও বেশ বেলা পর্যন্ত ঘুমিয়েছে সবাই। লিসা নতুন বউ, লাল টুকটুকে শাড়িতে সে নিচে নেমেছে, শাশুড়ির সঙ্গে কাজ করছে। আয়ু সকাল সকাল বউকে দেখে বললেন, বৌমা তুমি এত সকালে কেন উঠেছো? আম্মা, ভাবছিলাম আপনাকে একটু সাহায্য করে দিই। কোনো প্রয়োজন নেই, নতুন বউ হয়ে সকাল সকাল রান্নাঘরে আসতে নেই। লিসা মুখে প্রশান্তির হাসি হাসে। তার শাশুড়ি মাটির মানুষ, সে অনেক আগে থেকে শুনে এসেছে। তার ইঞ্জিনিয়ার বর এবং ডক্টর ভাসুরকেও খুব ভালোই শিক্ষা দিয়েছেন। ইউনো আর জাঙ্কুকের ভেতরে বয়সের তফাৎ বেশি না, বছর দুয়েক হবে। তবে ইউনো প্রথম রাতে লিসাকে একটা কথাই বলেছে, আম্মা মাটির মানুষ। তবে তার অবাধ্য হলে তিনি ভীষণ রেগে যায়, চেষ্টা করবে তার বাধ্য হয়ে চলতে। আবার তার কিছু সেকেলে স্বভাব আছে, তিনি একটু কুসংস্কার বিশ্বাসী, তাই তিনি যখন এসবে কথা বলবে চেষ্টা করবে এড়িয়ে যাওয়া। লিসা ভাবে এটা
এমন কি এত বছর পড়ালেখা করে এইটুকু বুদ্ধি করে তার চলতে হবে। লিসা চায়ের কাপগুলো সাজাতে শুরু করে। আয়ু চায়ের পেয়ালা লিসার পাশে রাখে। আমার শখ, আমার জাঙ্কুকের জন্য তোর মতো দুধে আলতা রঙা একটি মেয়েকে বউ করে আনবো। তোর মতো সুন্দরী হবে, লক্ষ্মীমন্ত মেয়ে। লিসা মিষ্টি হাসি। ইনশাআল্লাহ একসাথে খুঁজবো আমরা। রান্নাঘরে দরজার পাশে দাঁড়িয়ে কথাগুলো শুনছিল তে। জাঙ্কুকের জন্য মেয়ে খুঁজবে তার মা, তাহলে তার কি গুরুত্ব এখানে? জাঙ্কুক এটা কেন করলো? তে এখন কি করবে? কিভাবে এই গোলকধাঁধা থেকে বের হবে? আদৌ কি বের হতে পারবে? জাঙ্কুকের আম্মা কখনোই তেকে মেনে নেবে না। তে শ্যামবর্ণ হওয়ায় ছোট থেকেই সে জানে মানুষ একটা শ্যামবর্ণ মেয়েকে ঠিক কতটা ঘৃণা করতে পারে। এমনটা নয় তে তাদের কোনো ক্ষতি করেছে, কিন্তু আবার এমনটাও নয় তে কারো কাজে বাধা দিয়েছে, তবু মানুষ তাকে বিনা কারণেই ঘৃণা করে। লিসা চায়ের কাপে চা ঢালতে ঢালতে তের দিকে লক্ষ্য করে। আরে তুই উঠে গেছিস, আয় ভেতরে আয়। বোনের ডাকে ধ্যান ভাঙে তে। সে এগিয়ে যায় বোনের পাশে। তবে তে লক্ষ্য করলো তাকে দেখে আয়ু বেশি একটা খুশি হয়নি। আপু, বাড়িতে কখন যাব আমরা? বোধহয় আজকে বিকেলে, তাই না আম্মা? আয়ু জোরপূর্বক হেসে বলল, হ্যাঁ। তে, এখানে ভালো লাগছে না? কত মানুষ এখানে। না, তা নয়, আসলে আসলে কি আম্মা আব্বার থেকে দূরে থাকেনি তো কখনো, তাই না রে তে? তে হাসে। হ্যাঁ, তাই তো। কিন্তু তে, তোকেও তো আমি এখানে রাখবো আমার কাছে। কথাটা শোনা মাত্র তে সবেমাত্র পানির গ্লাস হাতে নিয়েছিল, সেটা মাটিতে পড়ে যায়। কাচের গ্লাস হওয়ায় সেটা ভেঙে যায়। লিসা তা দেখে দ্রুত বোনের দিকে এগিয়ে আসে। তে, কি হলো? কোথাও লাগেনি তো? তে আমতা আমতা করে বলে, মানে আপু, হ্যাঁ আমি দুঃখিত। আসলে কখন হাত থেকে পড়ে গেল। না না, কোনো সমস্যা নেই। লিসা সমস্যা নেই বললেও আয়ুর যে কাজটি পছন্দ হয়নি সেটা তার মুখশ্রী দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে। তে মাথা নুইয়ে আয়ুকে বলে, সরি আন্টি। তে, নতুন বইয়ে প্রথম দিন রান্নাঘরে কাজ ভাঙা শুভ নয়, এমনটা করা উচিত হয়নি তোমার। তুমি কি চাও তোমার মতো তোমার বোনের জীবনটা সুখ না আসুক? কথাগুলো শুনে লিসা অবাক হয়। তে ভীষণ কষ্ট পায়। লিসা কিছু বলতে নিলে তে বোনকে বাধা দেয়। নতুন নতুন বিয়ে, এখনই শাশুড়ির সঙ্গে কোনো তর্কে জড়ানো মোটেই শোভা পায় না। লিসাও কিছু বলে না। সরি আন্টি, ভুল হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন বাইরে যাও, কখন না আবার কি করে ফেলো। তে বেরিয়ে যায়। লিসাও বোনকে যেতে দেখে, তবে এই মুহূর্তে সে রান্নাঘর ছেড়ে গেলে শাশুড়ি মা ভুল ভাববে, তাই আর যাওয়া হলো না। সবে মাত্র রেডি হয়ে নিচে নেমেছে জাঙ্কুক। নিচে ঘটে যাওয়া সব ঘটনাই তার চোখের সামনে ঘটেছে। তের চোখে চিকচিক করতে থাকা পানির বিন্দুগুলো তাকে বড্ড কষ্ট দিয়েছে। তবে এই মুহূর্তে সে এমন অভিনয় করলো যেন সে কিছুই দেখেনি। জাঙ্কুকের পরনে নেভি ব্লু শার্ট আর কালো প্যান্ট, অ্যাপ্রনটা হাতে। জাঙ্কুকের ফর্সা ত্বকে এসব রং বেশ মানায়। ডক্টর পেশাটাও তাকে বেশ মানায়। জাঙ্কুক নিচে নামতেই আয়ু এগিয়ে আসে। জাঙ্কুক বাবা, তুমি তো ছুটি নিয়েছিলে? হ্যাঁ, 3 দিনের। 3 দিন শেষ। আমার এমার্জেন্সি পেশেন্ট আছে আম্মু। খেয়ে যা বাবা। সময় নেই আম্মু, বাইরে খেয়ে নেব। হয়ে গেছে, টিফিন করে দেই। না আম্মু, খেয়ে নেব হসপিটাল থেকে। জাঙ্কুক কথাটা বলেই বেরিয়ে যায়। আয়ু তাকিয়ে রয় ছেলে যাওয়ার দিকে। বড্ড বেখেয়ালি ছেলেটা, এর জন্য মন স্থির একটি মেয়ে আনবো আমি, সব ঠিক করে দেবে। লিসা খাবার টেবিলে রাখতে রাখতে বলে উঠলো, আনিয়ে না আম্মা। আয়ু হাসলো। গেস্ট রুমে প্রবেশ করার পর তে হাঁটুতে মুখ গুজে কান্না শুরু করে। কি ঘটে চলেছে আমার সাথে? কেন ঘটে চলেছে? আমি কি করব? কিভাবে বের হব এর থেকে? তে ঘুম থেকে ওঠার পরেই পাশে একটা চিঠি পায়, যাতে লেখা ছিল জাঙ্কুকের নির্দেশগুলো। কাল ঘটে যাওয়া ঘটনা যদি একটা অক্ষরও কেউ জানে, তবে লিসার প্রেগন্যান্সির বিষয়টা সবার সামনে চলে আসবে। তে জানে এটা খুব কঠিন নয় জাঙ্কুকের কাছে। লিসার প্রেগন্যান্সির কথাটা সবাই জানলে কি হবে? মেনে নেবে না কেউ লিসাকে। তে এটা কেমন গোলক দাদায় ফেসে গেল।
জিয়ন বাড়িতে মেহমানের ঢল। বিয়েতে আসা প্রত্যেকেই তখন বাড়িতে উপস্থিত। লিসা সবার মাঝে বসে গল্প করছে। নতুন বউ সে, ঠোঁটে সর্বক্ষণ মৃদু হাসি লেগেই আছে। তে সকাল থেকে বের হয়নি। জোরপূর্বক না পাঠালে এখানে আসবার কোনো ইচ্ছেই ছিল না তার। বনের দিকে চেয়ে আশাটা হয়েছিল, কিন্তু প্রতিটা প্রহরের সাথে চারদিক থেকে আসা দমকা একটি হাওয়া তার দম বন্ধ করে দিচ্ছে, যেন আশেপাশের সকল দুঃখ তাকে চেপে ধরে রেখেছে। শ্যামলতার গোলাকারের মতো চোখ দুটো দিয়ে অনবরত পানি গড়িয়েই পড়ছে। জাঙ্কুকের মায়ের কথাগুলো কেমন হজম হয়নি তার। যদিও এটা নতুন কিছু নয়, তবুও এই মুহূর্তে তার একটু বেশি ভয় করছে। জাঙ্কুকের জন্য কোনো অনুভূতি তার নেই। প্রত্যেকটি মেয়েই চাইবে তার মতো পুরুষ তাদের জীবনে আসুক, সবাই চাইবে তার মতো স্বামী, এতে তের কোনো দোষ নেই। তে বসেই ছিল। এমন সময় জেনি আসে গেস্ট রুমে। জেনি হলো জাঙ্কুকের খালাতো বোন। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী, তবে আচরণ খুব একটা সুবিধার নয়। জেনি হঠাৎ করে আওয়াজ দেয়, তে। তে একটু চমকে ওঠে, ফিরে তাকায় জেনির দিকে। হ্যাঁ বলো, তুমি নাকি কিছু খাওনি সকাল থেকে, মামুনি তোমায় ডাকছে। তে জানে জেনি আয়ুকে মামুনি বলে ডাকে। আসছি, তুমি যাও, দ্রুত এসো, তোমার জন্য অপেক্ষা করতে পারবে না সবাই। তে উঠে দাঁড়ায়। অন্যায় মুখ বুজে সহ্য করার মতো মেয়ে সে নয়। বুকে হাত গুজে জেনির দিকে তাকায়। অপেক্ষা করতে কে বলেছে? কথাটা বলে তে বেরিয়ে যায় রুম থেকে। জেনি তাকিয়ে রইল তে যাওয়ার দিকে। সুরত হইছে ওই কাইয়া, কথার ভাব দেখো না, যেন পেট ছুটছে। জেনি বিরক্ত হয়ে বেরিয়ে আসে। সবাই খেতে বসছে। তে গিয়ে বোনের পাশে বসে। মনে মনে তার অনেক কিছুই চলছে এই মুহূর্তে, তবে এখন কিছুই করতে পারছে না, না কিছু বলতে পারছে। তার প্রয়োজন ধৈর্য। খাবার শেষে সবাই তেদের বাড়ির দিকে রওনা করবে। প্রথমে কথা ছিল তে, ইয়োনো আর লিসা যাবে, কিন্তু এর মাঝে তের বাবা ফোন করে সবাইকে দাওয়াত করলেন। তের চাচাতো বোন জিমিনের বিয়েটা দিয়ে দেবে এই সময়। জাঙ্কুকে স্পেশালি রিকোয়েস্ট করা হয়। জাঙ্কুকও নাকি ছুটি নেবে বলেছে। তে বিরক্ত হয়ে যায়। কোথায় ভেবেছে বাড়িতে গিয়ে একটা সুরহা বের করবে, তার হয়ে উঠলো না। তে বিরক্ত হয়ে রুমে চলে আসে। লিসা যদিও খেয়াল করেছে বোনের অস্থিরতা। লিসা অনেক কষ্টে সবাইকে পাশ কাটিয়ে গেস্ট রুমে চলে আসে। তে জামা গুছিয়ে নিচ্ছিল। লিসা গিয়ে বিছানায় বসে। তে বোনকে দেখে মৃদু হেসে বলে ওঠে, আপা তুই হঠাৎ? লিসা এগিয়ে গিয়ে তের হাত ধরে। কিছু হয়েছে তে, যা আমি জানি না? কেন, কেন এমন ভাবছো তুমি? আমার মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। সেরকম কিছু না আসলে। এক্সকিউজ মি। হঠাৎ করে জাঙ্কুকের কণ্ঠ শুনে তের শরীর কেঁপে ওঠে। লিসা তা লক্ষ্য করে। তের শরীরের কম্পনের ঝাঁকি সেও অনুভব করে। লিসা অবাক হয়ে তের দিকে তাকিয়ে থাকে। তে সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য লিসাকে বলে ওঠে, আরে হঠাৎ করে আওয়াজ শুনলাম না, আমি তো জিজ্ঞাসা করিনি কিছু। আপু তুইও না, তোর চোখ দেখে আমি বুঝেছি। জাঙ্কুক এগিয়ে আসে। তোমায় ইউনো খুঁজছে লিসা। লিসা মাথায় কাপড় টেনে বলে ওঠে, জি ভাইয়া যাচ্ছি। লিসা বেরিয়ে যায়। তের বুকের ধুকপুকানি আরো বেড়ে গেল। জাঙ্কুক ঠাস করে দরজা লাগিয়ে দেওয়ায় তে আরো ভয় পেয়ে গেল। কি করতে যাচ্ছিলে? কই কিছু না তো, আমি স্পষ্ট দেখলাম কিছু তো একটা বলতে যাচ্ছিলে। না, আমি কিছু বলতে যাব কেন? জাঙ্কুক এগিয়ে আসে। হাত থেকে একটা কাগজ তের দিকে এগিয়ে দেয়। তে অবাক হলো কাগজটি দেখে। কাগজ খুলতেই দেখতে পায় লিসার রিপোর্ট আর এক্স বয়ফ্রেন্ডের সাথে কিছু ক্লোজ ছবি। তের চোখ বড় বড় হয়ে যায়। এগুলো কি? লিসার বয়ফ্রেন্ডের সংখ্যা অনেকগুলো, তুমিও ভালো করেই জানো। এখন কথা হচ্ছে ওদের বিবাহিত জীবনের শান্তি তোমার উপরে ডিপেন্ড করে আছে, যেমনটা দেখতে পাচ্ছ। ইউনোকে যদি বলি লিসার বাচ্চাটা কাইয়ের, প্রমাণ হিসেবে ছবিগুলো দেই, তাহলে কেমন হয়? মিথ্যে কথা। আপু সেদিন ইউনো ভাইয়ের সাথেই ছিল জীবনের প্রথম। শিওর কিভাবে বলছো? ডিএনএ টেস্ট তো বলছে বাচ্চাটা কাইয়ের। তে চোখ বড় বড় হয়ে যায়। রিপোর্ট হাতে তে আরো অবাক হয়ে যায়। এগুলো কি? জাঙ্কু গিয়ে খাটের উপরে পায়ের উপরে পা তুলে বসে। তুমি জানো কি, তুমি যা চাও তাই হবে। কি কি করতে হবে আমাকে? মুখ বন্ধ রাখতে হবে। আমি যতদিন না বলবো ততদিনের জন্য। আপনি কি আমাকে হ্যারাস করতে চান? বউকে কেউ হ্যারাস করে না জান। বউয়ের উপরে এমনি অধিকার থাকে, চাইলে
এক্ষুনি তোকে বিছানায় ফেলতে পারি, সেটা করিনি, শুকরিয়া আদায় কর। এর রাগে দাঁত কটমট করতে করতে বলে ওঠে, আপনি একটা মানসিক রোগী, আপনার ডক্টর দেখানো প্রয়োজন। জাঙ্কুক কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। তে একটু ভয়ে সংকুচিত হয়ে যায়। বউ বলে, চুপ আছে, নইলে এতক্ষণে তোর দাঁত একটা মারিতে থাকতো না। তে পিছিয়ে যায় একটু। জাঙ্কুক পুনরায় গিয়ে পায়ের উপরে পা তুলে বসে। সত্যি রাজি না হলে ইউনোকে এগুলো দিলে এমনিতেই কাজ হয়ে যাবে। না না প্লিজ, এমনটা করবেন না। তাহলে ডাউন ইওর হ্যান্ড এন্ড সে সরি। মানে আই সেড সে সরি রাইট নাও। তে ইতস্তত বোধ করতে করতে মেঝেতে হাঁটু গেড়ে বসে। এখন বল, ক্ষমা চাইবি সুন্দর ভাষায়, যতটা সুন্দর হওয়া যায়। তে মাথা নুইয়ে নেয়। এতটা অসহায় জীবনে কখনো বোধ হয়নি তার। আমি ক্ষমা চাইছি, সব দোষ আমার, সকল শাস্তি হকদার আমি। দয়া করুন, এমন কিছু করবেন না যাতে ওদের নতুন সংসারটা শেষ হয়ে যায়। জাঙ্কুক তখন শক্ত চোখে তাকিয়ে আছে। তে চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। আপনার প্রতিটি প্রস্তাবে আমি রাজি, যা বলবেন তাই করব, কথা দিচ্ছি কাউকে কিছু জানতে দেব না। তে একটু থেমে আবারও বলে উঠলো, আপনার কোনো সমস্যা হবে না, আমি আপনার স্ত্রী, এটা আপনি এবং আমি বাদে কেউ জানবে না। আর ইউ শিওর ডার্লিং? তে আবারও মাথা নাড়িয়ে, হ্যাঁ হ্যাঁ শিওর। জাঙ্কুক এবার জায়গা থেকে উঠে তের মুখোমুখি চলে আসে। তের কপালে টোকা দেয়, রিমেম্বার ডার্লিং, তোমার আচরণের উপর ভিত্তি করে গড়ে উঠবে লিসার ইউনোর সংসার আর ভবিষ্যৎ। তের চাহনিতে অসহায়ত্ব স্পষ্ট। আর হ্যাঁ, আমি যখন ডাকবো আমার সামনে হাজির হবে। তোমার বাড়িতে যাচ্ছি শুধু তোমার জন্য ডার্লিং, না হলে আমার কোনো শখ ছিল না। আমার আশেপাশে না থেকে রুমে থাকলে তোমার খবর আছে। এই বিয়েটা আমি এনজয় করতে চাই। বিয়ের পর প্রথম শ্বশুর বাড়ি যাবো, বউ পাশে না থাকলে হয় নাকি? জাঙ্কুক বলছে আর মিটমিট করে হাসছে। তে পারলে পাশ থেকে ফুলদানি তুলে এক বাড়িতে সাইকোপ্যাথটাকে মেরে ফেলে। এই জামা কাপড় গোছাতে গোছাতে ভাবতে লাগলো, লোকটা কি আসলেই পাগল? তার কি কোনো ট্রিটমেন্টের প্রয়োজন? পাগল হলে হবে, তার সাথে আমার জীবন কেন জড়িয়ে গেল? আমি তো সব সময় ঝামেলা মুক্ত থাকতে চাই। তাহলে আমার জীবনে এসব কি হলো? এখন আমি কি করব? এই লোকটা আমার মৃত্যুর পথও খোলা রাখছে না। নিজের পুরোটা জীবনে যত ঘৃণাই পাই না কেন, আপাই সেই ব্যক্তি যে সারাটা জীবন আমার সব লড়াই পাশে থেকেছে। এমনকি আম্মাও আমায় ভালো চোখে দেখে না মাঝে মাঝে। ওই বাড়িতে দাদি আর আপা বাদে কখনো কারো উপর বিশ্বাসটুকু করতে পারি না। আমার জীবনের সাথে এগুলো কি হচ্ছে? আমি কি করব? তে খুব গভীরভাবে এসব ভেবে চলেছে। হঠাৎ রুমে প্রবেশ করে লিসা। লিসার উপস্থিতি তে টের পায়নি। তেকে ভাবনায় ডুবে থাকতে দেখে লিসা তের কাঁধে হাত রাখে। তে কেঁপে ওঠে, রিল্যাক্স তে, আমি লিসা। ও আপা তুই, সরি খেয়াল করিনি। লিসা এগিয়ে এসে তের সামনে বিছানায় বসে। তে ভুরু কুঁচকে তাকায়। তের হাত ধরে লিসা নিজের পাশে বসায়। আসার সময় অবশ্য লিসা দরজাটা বন্ধ করেই এসেছিল। তোর মাথায় কি চলছে তে? আমার মাথায় আবার কি চলবে? এ বাড়িতে আসার পর থেকে তোকে চিন্তিত লাগছে। কি হয়েছে খুলে বল তো। কিছু না আপা, তুই শুধু শুধু চিন্তা করছিস। না, এমনটা কখনো হয়নি। তুই কি ঠিক আছিস? হ্যাঁ, ব্যাস একটু চিন্তা হয় তোকে নিয়ে। সবাইকে এই কথা কবে বলবি আপা? বলবো, সময় হোক, দ্রুতই বলবো। আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞাসা করব? হুম, কর। তুই কি মনে করিস ভাইয়া তোকে কতটা ভালোবাসে? হঠাৎ এই প্রশ্ন। পুরো পৃথিবীর সামনে তোকে যদি তার খুব কাছের কেউ, যে কিনা ভাইয়ার সব থেকে প্রিয় মানুষ, সে যদি ভাইয়াকে তোর বিরুদ্ধে উস্কায়, তাহলে কি ভাইয়া তোর পক্ষে থাকবে? লিসা তের হাতে হাত রাখে। দেখতে ইউনো যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন একটা কোনো শব্দ ছাড়াই নিজে থেকে এত কিছু প্রস্তুত করে ফেলে। ওর মা বাবাও কেউ জানে না এই কথা, শুধু তুই, আমি আর ইউনো জানে। এরপরেও আমার মনে হয় না ও আমাকে কখনো ধোকা দেবে। জাঙ্কুক ভাই জানতো না? হ্যাঁ, জাঙ্কুক ভাইয়ের থেকে আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম। জাঙ্কুক ভাইয়ের সাহায্য ছাড়া সম্ভব ছিল না। তে চুপ হয়ে যায়। তার মাথা কাজ করাই বন্ধ হয়ে গিয়েছে। কিভাবে কি করবে তে জানে না। তে এখন কিচ্ছুই বুঝতে পারছে না। সবাই যে যার গাড়িতে লাগেজ উঠাচ্ছিল।
করে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসে। তের পরনে সাদা রঙের একটি জামা, চুলগুলো খোপা করা, মুখে তেমন সাজ নেই, কিন্তু চোখে বেশ সুন্দর করে কাজল দেওয়া আছে। ইউনো লিসা এক গাড়িতে ওঠে। তে এগিয়ে আসে বোনের কাছে। আপা, আমি তোর সাথে যাব। তের কথাটা বলতে না বলতেই সেখানে জাঙ্কুক উপস্থিত হয়। নব দম্পতিকে বিরক্তি করার ভালোই উপায় বের করেছো। তে যেন ফোসকা পড়ে গেল কথাটা শোনা মাত্র। রাগে কান থেকে ধোঁয়া বের হওয়া শুরু করেছে। তে বিরক্তি চোখে তাকায়। জাঙ্কুক ভাব নিয়ে বলে ওঠে, ইউনো চলে যা, এই আলুর বস্তা আমি নিয়ে আসছি, সমস্যা নেই। আমি আলুর বস্তা? মোটামুটি ওই রকমই, সাইজলেস। তে আরো রেগে যায়। সাইজলেস মানে? ওদের ঝগড়া দেখে ভিতর থেকে ইউনো আর লিসা হাসতে শুরু করে। থাক থাক ভাইয়া, আমার বোনটাকে বেশি বিরক্ত করবেন না। রাগ হলে ওর নিয়ন্ত্রণ থাকে না, এমনিতে আবার বেশি রাগও করে না সে। চিন্তা করো না, শি ইজ সেভ উইথ মি। ওকে। ইউনো গাড়ি স্টার্ট দিয়ে চলে যায়। তে তাকিয়ে রয়। কি মুসিবত! ওয়াইফাই এখন কি কোলে তুলে নিতে হবে? তে ফিরে তাকায়, যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে। দাঁত কিরমির করতে করতে সে জাঙ্কুকের গাড়ির সামনে চলে যায়। ওদিকে জেনি মেয়েটা জাঙ্কুককে দেখে তার সামনে এগিয়ে আসে। জাঙ্কুক, মামুনি বলেছে তোমার সাথে যেতে। বললেই যেতে হবে? মা পাপার গাড়ি ফাঁকা আছে, না হলে কাজিনদের সাথে করে চলে যাও। কিন্তু জাঙ্কুক, বিরক্ত করবে না। তুমি জানো রাগ উঠলে থাপ্পড়ও মেরে দিতে পারি আমি। আর কি ন্যাকামি করছো এসব? বয়স দেখেছো? দামড়ি মেয়ে, আমাকে জাস্ট ভাইয়া ডাকবে, আমার নাম নিবে না। যা, এমন রেগে যাও কেন তুমি? জাঙ্কুক চলে যায় সেখান থেকে। জেনি প্রথমে ভেবেছিল জাঙ্কুক হয়তো প্রাইভেসি চাইছে, কিন্তু সে লক্ষ্য করে দেখে জাঙ্কুকের গাড়িতে অন্য কেউ বসা। জেনি লক্ষ্য করলো ওটাতে। বিষয়টা লক্ষ্য করতে জেনির শরীর জ্বলে উঠল। আমায় নিতে সমস্যা, আর ওই কল্লা মেয়েরে নিতে সমস্যা নেই, তাই না? সমস্যা নেই জাঙ্কুক, আমি মামুনিকে বলবো, এরপর দেখি তোমায় আমার থেকে কে আলাদা করে। অনেকগুলো গাড়ি হওয়ায় কারোর সাথে কারো সংযোগ নেই, যে যার মতো চলেছে। জাঙ্কুকের গাড়িতে তে জানলায় মাথা এলিয়ে দিয়ে বাইরের দৃষ্টি দেখছে। বেশ শীত লাগছে তার, একটু গুটিয়ে নিল নিজেকে তে। জাঙ্কুক আর চোখে তাকিয়ে দেখে তের হয়তো ঠান্ডা লাগছে। জাঙ্কুক ধীরে গাড়ির হিটারে টেম্পারেচার বাড়িয়ে দেয়। উষ্ণ গরম অনুভব হতেই তে রিল্যাক্স ফিল করে। তার মাথার ভেতরে যত চিন্তা তা সব কেমন যেন ঘুমে পরিণত হতে লাগলো। আস্তে আস্তে তে ঘুমিয়ে পড়লো। জাঙ্কুক তে ঘুমিয়ে পড়তেই পিছন থেকে একটি চাদর এনে তের গায়ে জড়িয়ে দিল। তের ঠোঁট দুটো উল্টো করে ঘুমিয়েছে, কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে। জাঙ্কুক তের ঠোঁট দুটোই চুমু খায়, তবে সরে আসতে নিলে সেটা পারে না। সে 1 মিনিট সময় ব্যয় না করে তের ঠোঁট দুটো আঁকড়ে ধরে, খুবই গভীর এবং প্যাশনেটলি কিস করতে থাকে। তে ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে, এতে করে জাঙ্কুকের আরো বেশি আকর্ষণীয় লাগে। সে তের ঘাড়ে হাত রেখে তেকে নিজের দিকে টেনে নেয়। তে ঘুমের মাঝে নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। জাঙ্কুক দীর্ঘ সময় চুমু খেয়ে সরে আসে তের থেকে। ঠোঁটের কোণায় বৃদ্ধ আঙুল ছোঁয়ায়। বউ, কথা দিচ্ছি খুব দ্রুতই সব ঠিক করে দেব, ততক্ষণ না হয় আমাকে সাইকোপ্যাথ ভেবে গালাগালি করো। গাড়ি চলতে শুরু করে। তে পুরোটা রাস্তা ঘুমিয়েই কাটিয়েছে। জাঙ্কুক তাকায় তের দিকে। এই পুরো রাস্তার যাত্রা ছিল জাঙ্কুকের জন্য স্পেশাল। তে উপস্থিতি তাকে সুখে অনুভব করায়। তেদের বাড়িতে রাত 4টার দিকে সবগুলো গাড়ি এন্ট্রি করে। তের ঘুম ভেঙে যায়। সোজা তাকিয়ে দেখে তার বাবা এবং চাচা হাসি মুখ নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। তে দেখে তার মাও আছে। তের কেমন লাগছে। আকাশ ভেঙে দুঃখ নেমে আসছে তার বুকে। তের চোখ ছলছল হয়ে ওঠে। তে কাকে বলবে মনের কথা? তের মা বাবা এই বিষয়টা জানলে খুব একটা পছন্দ করবে না। জিওন জাঙ্কুক সম্পর্কে যখনই তে বলবে, জাঙ্কুক অস্বীকার করবে। আর সবাই যদি তেকেই দোষী ভাবে, এটাই তো হবে। ছোট থেকে তে শ্যামলা হওয়ার জন্য যদি কোনো ছেলে তেকে টিস করেছে, তখন ওর মা বাবা বলেছে, তুই নিজেকে দেখেছিস, তোকে আবার কে টিস করবে? ইগনোর করবা আশেপাশের সবাইকে। তের
চোখ গড়িয়ে মুক্তদানা মাটিতে পড়ার আগেই জাঙ্কুক সেটা আঙুল দিয়ে ধরে ফেলে। তে পাশ ফিরে চায়। জাঙ্কুক বাঁকা হাসে। এত ভেঙে পড়লে হবে? সময় তো এখনো বাকি। ভিতরে গিয়ে কাউকে আমাদের সম্পর্কে কিছু জানানোর সাহস করিও না। আমি কিন্তু খুব রেগে যাব। আমার রাগ যে সামলাতে পারবে না। তে তে কিছু বলল না, বেরিয়ে গেল গাড়ি থেকে। জাঙ্কুক তাকিয়ে থাকে তে যাওয়ার দিকে। তে ভিতরে প্রবেশ করেই দেখে সব মেহমান লিভিং রুমে বসে। তের মা বাবা সবাইকে নাস্তা দিচ্ছে, চাচা চাচিও আছে। তে একবার মায়ের দিকে তাকায়। একটু জড়িয়ে ধরতে মন চাইছে, কিন্তু মা এখন তা করলে বিরক্ত হবে। তে তবুও গিয়ে মাকে জড়িয়ে ধরলো। তের ভাবনার মতোই ঘটলো ঘটনাটা। সমস্যা কি? দেখছিস না কাজ করছি। আম্মু, খুব মিস করছিলাম। এত বড় মেয়ের কথা শোনো, ঘরে যা। এরপর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যেতে যেতে তে শুনলো মায়ের মধুর কণ্ঠ। জাঙ্কুক বাবা, ভেতরে এসো। বাইরে দাঁড়িয়ে আছো কেন? জাঙ্কুক ভিতরে আসতে আসতে তে রুমে চলে যায়। সবাই হালকা পাতলা নাস্তা করে যে যার রুমে চলে যায়। তে জামা বদলে রুমে এসে শোবার প্রিপারেশন নিচ্ছিল। এমন সময় তার মা ভিতরে আসে। তে ভুরু কুঁচকে তাকায়। কি হয়েছে আম্মু? তুই কি জেনি আর ওর বোনদের রুমটা দিতে পারবি? আমি কোথায় থাকবো? জাঙ্কুকের পাশের রুমটায়। কিন্তু আম্মু, ওটা তো। তে, সবাই কি রোজ রোজ আসে? আমার সাথে থাকতে কি সমস্যা? তে, ওরা তিনজন, বিছানায় চারজন ঘুমানোর জায়গা হবে না। ওরা তো চলেই যাবে দুদিন পর। এরপরে তো তুই থাকবি। তে মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বিচার তার মায়ের! তে বিনা বাক্যে বেরিয়ে যায় রুম থেকে। জেনি বেশ মজা পায় এসব দেখে। তে জাঙ্কুকের পাশের রুমে এসে দেখে ছোট্ট একটা বিছানা, ভালো তোষকও নেই। তে বিছানা গুটিয়ে শুয়ে পড়ে। বুকের ভেতরে কষ্ট হচ্ছে। কত কিছুদিনের ঘটনা তাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। হঠাৎ তে অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরে রেখেছে। তে চোখ খুলে তাকায়। পিছনে ফিরে লোকটাকে ধাক্কা দেওয়ার আগে জাঙ্কুক তের হাত ধরে তের উপরে এসে নিজের ভর ছেড়ে দেয়। তে চোখ বড় বড় হয়ে যায়। কি কি সমস্যা? বিয়ের পর বউ ছাড়া ঘুম আসে না, এটাই সমস্যা। ছাড়ুন তো, এই থার্ড ক্লাস পনা করবেন না। জাঙ্কুক তের গলায় মুখ গুজে। তে গলা কাটা মুরগির মতো ছটফট করতে থাকে। জাঙ্কুক ছাড়ে না তেকে। তে এবার বিরক্ত হয়ে অসহায় কণ্ঠে বলে, প্লিজ, মানুষ কি ভাববে? আপনি আমার গলায় দাগ ফেললে সবাই দেখবে তো। কি উত্তর দেব আমি? এটা তোমার সমস্যা জান। কথাটা বলে জাঙ্কুক জোরে কামড় বসিয়ে দেয়। তে চিৎকার করে ওঠে, আহ মনস্টার, আপনি কখনো ভালো হবেন না। তুমি থাকলেই হচ্ছে, বাকি সব ভালো খারাপের চিন্তা নেই আমার। জাঙ্কুক ওভাবে তেকে জড়িয়ে ঘুমিয়ে যায়। তে এদিক ওদিক হতে পারে না। এক পর্যায়ে হাল ছেড়ে শুয়ে থাকে জাঙ্কুকের নিচে। সকাল সকাল বিয়ে বাড়িতে বেশ অনেক আয়োজন করা হয়েছে। আয়ু লিভিং রুমে বসে চা খাচ্ছে আর জিনের সাথে কথা বলছে। কথা বলার এক পর্যায়ে আয়ু বলে উঠল, আপা, তের বিয়ে নিয়ে কি ভাবছেন? জিন থেমে যায়। জিন আয়ুর দিকে তাকায়। কি বিষয়? বিয়ের বিষয়। ওর বাবা এখনো কিছু ভাবেনি, সবে তো বড় মেয়েটার বিয়ে হলো। ভাবা ভালো। তে বয়স হলে ওকে আরো বাজে দেখাবে। আমার মনে হয় ওকে দ্রুত বিয়ে দেওয়া উচিত। মেয়ের বাবাও ভাবছিল, কিন্তু আসলে ছেলেও খুঁজে পাওয়া মুশকিল। তে দূরে দাঁড়িয়ে সব কথা শুনলো। সকাল সকাল রুমে জাঙ্কুককে না পেয়ে ফ্রেশ হয়ে এসেছিল মাকে সাহায্য করতে। এসব কথা এখন তে গায়ে লাগে না। সে চুপচাপ হেঁটে কিচেনে চলে যায়। রাগ যে হয় না তা নয়, কিন্তু সে এখন রাগ মেটানোর জন্য অন্য কিছু করতে চাইছে। তে রুমে এসে বসে, অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। আসলে শ্যামবর্ণ হওয়া কি সত্যি খুব দোষের? কথাগুলো নিজের ভিতরে ভেবে চলেছে তে। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ পায়। তে কেঁপে ওঠে। ওয়াশরুমের দিকে চোখ যেতেই দেখে জাঙ্কুক তোয়ালে পেঁচিয়ে বাইরে এসেছে। তে জাঙ্কুকের উদাম শরীর দেখে চোখ বড় বড় করে নেয়। দ্রুত অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। আপনি এখানে কি করছেন? এটা তো সব থেকে বাজে রুম। আপনাকে তো ভালো রুম দেওয়া হয়েছে। জাঙ্কুক বাঁকা হাসে। ওপাশে ফিরে থাকা তের দিকে এগিয়ে আসে জাঙ্কুক। তে কোনো হালচাল অনুভব না করে ফিরে তাকায়। তে ফিরে তাকাতেই তেকে নিজের দুহাতে বন্দি করে নেয় জাঙ্কুক। তে ভয়ে পিছিয়ে যেতে নিলে বুঝতে পারে
পেছনে দেওয়া। জাঙ্কুক বাঁকা হেসে তের মুখের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার, ভয় পাচ্ছ বুঝি? কিন্তু এগুলো তো তোমার জান, আমি তো তোমার স্বামী। অন্য কোনো মেয়ে আমাকে এভাবে দেখো, তুমি কি সেটা চাও? তে ঘাম বেরিয়ে গিয়েছে। জাঙ্কুক তা দেখে পুনরায় বাঁকা হাসে। বাম হাতে তের কপাল থেকে চুল সরিয়ে দেয়। এত ভয় কিসের বেগম? আমি তো তোমারই, দেখে নাও সবকিছু। ছাড়ো না আমাকে, যেতে দিন। যেতে দেওয়ার একটু ইচ্ছে নেই আমার। এখন কি করা যায় বলো তো? এমন করবেন না প্লিজ, এটা আমাদের বাড়ি, সব থেকে বড় কথা বিয়ে বাড়ি। কেউ যদি দেখে ফেলে কি হবে ভেবে দেখেছেন? কি হবে? তুমি তো আমার বিয়ে করা বউ, সেটা শুধুমাত্র আপনি জানেন, আর কেউ জানে না তো। সময় আসলে পুরো পৃথিবীকে জানাবো আমি এই কথা। তো সেই সময়টা আসা পর্যন্ত আমার থেকে দূরে থাকুন। জাঙ্কুক এবার বিরক্ত হয়ে যায়, তের হাতে কোনোই চেপে ধরে। তোমাকে ভালো কথা ভালোভাবে বলে বোঝো না কেন? তোমাকে সর্বদা কেন বল প্রয়োগ করতে হয়? সমস্যা কি তোমার? তে এবার সরাসরি জাঙ্কুকের চোখের দিকে তাকায়, ঝরঝরে কণ্ঠে উত্তর দেয়। যাক, রাগ করে হলেও মানলেন যে সবকিছুই জোর জবরদস্তিতে হচ্ছে। জাঙ্কুক থমকে যায়। তের চোখে তখন শুধুই সত্যি দেখা যাচ্ছে। জাঙ্কুক সরে এলো নিজের জায়গা থেকে। ভালোবাসায় খুন যুদ্ধ সব জায়েজ আছে বউ। জাঙ্কুক কথাটা বলে বিছানার উপরে রাখা শার্টটি পরে নেয়। তে ফিরে দাঁড়ায়। জাঙ্কুক বাঁকা হেসে, তাকাও তাকাও, দেখলে সমস্যা নেই, সবই তো তোমার। নির্লজ্জ বেহায়া বেটা ছেলে, বের হন এখান থেকে। জাঙ্কুক হাসতে হাসতে বেরিয়ে যায় রুম থেকে। জাঙ্কুক বের হতেই ধাক্কা খায় জেনির সাথে। জেনি জাঙ্কুককে দেখে ভুরু কুঁচকে তাকায়, ওর মুখটা গম্ভীর হয়ে যায়। তুমি এখানে? জেনিকে দেখে জাঙ্কুকের ফেস থেকে হাসিটা উধাও হয়ে যায়। কেন, কোনো সমস্যা? না মানে, এটা তো তের রুম। সরি, এটা তের রুম নয়। তের রুমে তোমরা হামলা দিয়েছো, আমরা গেস্ট। জাঙ্কুক, তুমি কি আমার থেকে বয়সে অনেক বড় জেনি? না না, সেটা কেন হবে? তাহলে আমার নাম ধরে ডাকা সাহসটা কোত্থেকে পাচ্ছ? যদি একটু বলতে। সরি, নট সরি। এরপর থেকে জাঙ্কুক ভাইয়া বলবে, ওকে? জাঙ্কুক কথা বলে সেখান থেকে চলে যায়। জেনি সেদিকেই তাকিয়ে থাকে। এর ভিতর থেকে সব কথাগুলো শুনেছে, বড্ড হাসি পাচ্ছে তার। এমন সময় হঠাৎ দরজা ঠেলে হুড়মুড়িয়ে জেনি প্রবেশ করে ভিতরে। জাঙ্কুক তোমার রুমে ছিল? তে ভুরু কুঁচকে তাকায়, হাত দুটো বুকের সাথে বেঁধে বলে, এটা কোনোভাবে আমার রুম নয় জেনি, ভুলে যেও না তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আছো। আমাকে শুধু বলো জাঙ্কুক এখানে ছিল কিনা। তে বিরক্ত নিয়ে বলে, বেরিয়ে যাও এখান থেকে। জেনি কথাটি শুনে অবাক হয়ে যায়। কি বললা? বেরিয়ে যাও, এটাই বললাম। জেনি রেগেমেগে সেখান থেকে চলে যায়। দুপুরের খাবার শেষ করে সবাই মিলে ঠিক করছে একটু পরে সবাই কি পরবে, কারণ একটু পরে জিমিনের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। লিসা বেশ অনেকক্ষণ ধরে তেকে খুঁজছে, তেকে কোথাও না পেয়ে বেশ চিন্তিত সে। ওদিকে চিলেকোঠার ঘরে তের হাত দুটো মাথার উপরে দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে রেখেছে জাঙ্কুক। তে কিছুক্ষণ ছোটাছুটি করে এখন শান্ত হয়ে গিয়েছে। জাঙ্কুকের এক হাত তের কোমর কাজ করতে ব্যস্ত। তের শরীর কেঁপে উঠছে স্পর্শ পেয়ে। কি হলো, এনার্জি শেষ? তে রাগান্বিত দৃষ্টি নিক্ষেপ করে। জাঙ্কুক তের চোখে চোখ রাখে। এভাবে তাকিও না বউ, আমি তো পাগল হয়ে যাব। ছাড়ুন আমাকে। কি শুরু করছেনটা কি? কেউ দেখলে কি হবে? এমনটাই তো চাই, কেউ দেখুক, তখন আর দূরে থাকতে হবে না। তে এবার নীরব হয়ে যায়। জাঙ্কুক তাকায় তের দিকে। আমিও চাই সবাই জানো। জাঙ্কুক তের কোমর থেকে হাত সরিয়ে তের থুতনি উঁচু করে ধরে। খুব বেশি দেরি করার প্রয়োজন নেই জান, দ্রুতই হয়ে যাবে। কথাটা বলে জাঙ্কুক তের ওষ্ঠদায় আঁকড়ে ধরে। তে ছুটতে চাইলেও পারে না। জাঙ্কুক গভীরভাবে ওকে কিস করতে শুরু করে। তে এবার কোনো ঘোরের ভিতরে চলে গিয়েছে। সেও নিজের ভর জাঙ্কুকের উপর ছেড়ে দিয়েছে। জাঙ্কুক সেটা অনুভব করে তের হাত ছেড়ে দেয়। তে নিজের অজান্তেই জাঙ্কুকের ঘাড় পেঁচিয়ে ধরে। জাঙ্কুক তের কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনের ভিতরে বাতাস প্রবেশেরও ফাঁকা নেই। কিছুক্ষণ পর জাঙ্কুক উত্তেজিত হয়ে তের ঠোঁটে কামড় দিয়ে বসে। তের ধ্যান ফিরে। তখনই বাহিরে কারো পদধ্বনি শুনতে পাইতে তে চোখ বড় বড় করে ফেলে। সে জাঙ্কুককে ধাক্কা দিতে থাকে, কিন্তু এতে বিশেষ কাজ হয় না। জাঙ্কুক আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে রেখেছে তেকে। তে এবার জোরে জোরে ধাক্কা দেয় জাঙ্কুককে।
জাঙ্কুক একটু সরে যায়, চোখ খুলে তাকায় সে। তে ওড়না দিয়ে ঠোঁট পুছে বেরিয়ে আসতে নিলে জাঙ্কুক আবারও ওর হাত টেনে ধরে। তে হাঁপাতে হাঁপাতে বলে, ছাড়ুন, কেউ আসছে তো। জাঙ্কুক শুনতে পায় তখন পদধ্বনি। তে বেরিয়ে আসে। লিসা হঠাৎই তেকে দেখে চমকে ওঠে। কিরে, তুই এখানে? তোকে সারা বাড়ি খুঁজছি আমি। আমি ওই আমি তোর ঠোঁটে কি হয়েছে, এমন লাল হয়ে আছে কেন? অ্যালার্জি? রাতে জ্বর আসছিল কি? না, ওষুধ খেয়ে নিস। আচ্ছা, তুমি কেন খুঁজছিলে? কেন খুঁজছিলাম মানে, একটু পরে জিমিনের হলুদের অনুষ্ঠান, এমন ছাপ্পি সেজে থাকবি নাকি? চল আমার সাথে। আমি বেশি সাজবো না, সেটা আমি বুঝবো। লিসা থেকে বকতে বকতে নিচে নিয়ে যায়। জাঙ্কুক বেরিয়ে আসে, পকেটে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তোমার এই রূপের পিছনে ঠিক কি লুকিয়ে আছে সেটা যদি একবার তে জানে, তাহলে ও হয়তো জীবনে আর কাউকে বিশ্বাস করবে না। লিসার কাছে ওর ননদরা আসলে লিসা সব অ্যাটেনশন তেকেই দেয়। তে ভাবে শুধুমাত্র এই মানুষটাই তার কথা ভাবে, তাকে ভালোবাসে। একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরিয়ে দুটো ফুলের গহনা পরিয়ে দিয়েছে লিসা তেকে। সুন্দর করে সাজিয়ে তোলায় শ্যামলতাকে অসম্ভব সুন্দরী লাগছে। অনুষ্ঠান বাড়ির উঠোনেই হচ্ছে। তে বেরিয়ে আসে। সবাই যে যার মতো গানের তালে ডান্স করছে, এনজয় করছে। হঠাৎ তের পাশে এসে কেউ দাঁড়ায়। তে ভাবে এটা হয়তো জাঙ্কুক, কিন্তু তেকে অবাক করে দিয়ে কেউ বলে ওঠে, কেমন আছিস তুই? তে ফিরে চায়। বোগাম, তুই? আরে বান্ধবী, এভাবে ভুলে গেলে চলবে? আরে না না, তোকে ভুলতে পারি। বোগাম তের দিকে হাত বাড়িয়ে দেয়। তে হ্যান্ডশেক করে। ভাই, তোকে কি মারাত্মক সুন্দর লাগছে। তে ভেঙচি কাটে। থাক, আর পাম দিতে হবে না, আমি জানি সব। না ভাই, সত্যি তোকে সুন্দর দেখাচ্ছে। তারপর বল, কি খবর? তোরই তো কোনো খোঁজ খবর নেই। আরে, আপুর বিয়ে, এখন আবার জিমিনের বিয়ে, ব্যস্ত তো থাকবোই, এটাই স্বাভাবিক নয় কি? তা তোরটা কবে হচ্ছে ভাই? তে থমকে যায়। হঠাৎ করে ওর মনে কেমন একটি খারাপ লাগা শুরু হয়। বোগাম ভাবে ও হয়তো ভুল কিছু বলে ফেলেছে। ও তের কোনই ধরে বলে ওঠে, সরি তে, আমি কি কিছু ভুল বলে ফেললাম? আরে না না, এমনি হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। বোগাম আর তে এভাবে হাসছিল আর কথা বলছিল। ওদিকে দূর থেকে এসব দেখে কারো ভিতরে জ্বলন্ত লাভা বিস্ফোরিত হয়েছে। সেদিকে তের কোনো খেয়ালই নেই। হলুদের অনুষ্ঠানে সবাই বেশ আমোদেই মেতেছিল। তে পুরোটা সময় বোগামের সাথেই কাটায়। লিসা শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত। তে আর বোগাম এক কোণায় বসে ফুচকা খাচ্ছিল আর গল্প করছিল। তাদের এক পাশে গরমের জন্য আগুন জ্বালানো হয়েছে। উষ্ণ পরিবেশে দুজন বসে এনজয় করছে তাদের ফুচকা। এমন সময় বোগামের ফোনে কারো কল আসে। বোগাম পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কলার আইডি দেখে বলে ওঠে, হেই তে, আমাকে এখন যেতে হবে। এখনই চলে যাবি? আজ তো সারা রাত নাচ গান হবে, কিছু মেয়েদেরকে ডাকা হয়েছে। আরে সমস্যা নেই, আসলে ন্যান্সি অপেক্ষা করছে। কোথায়? এই তো সামনে। ওকে একটা জিনিস দিয়ে বাড়িতে গিয়ে ফোনে গল্প করব। আয় হায়, বাহ, নতুন গার্লফ্রেন্ড? আরে না না, ওইটাই, ক্লাস 8 থেকে যেটা। ওর নাম ন্যান্সি। বোগাম ভুরু কুঁচকে তাকায়। কিরে, সবাই তো জানতো ওর নাম ন্যান্সি, তুইও তো জানতি। তে হাসি উধাও হয়ে যায়। সত্যি আমি জানতাম? বোগামও বেশ অবাক হচ্ছে। ওদের রিলেশনের কথা সবাই জানতো। একটা ঘটনা ঘটেছিল দুজনকে নিয়ে, তখন সবাই মজাও করত। তে ভুলে গেল কিভাবে? তবে বোগাম পরিবেশ হালকা করার জন্য বলে ওঠে, আরে হয় হয়, এমনটা হয়। আমিও কত সময় চেনা মানুষকে ভুলে যাই। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি আজ আসি, কলে কথা হবে। আচ্ছা। বোগাম চলে যায়। তে তাকিয়ে রয়। আসলে ন্যান্সির কথা তার মনেই পড়ছে না। তের ভাবনার মাঝে ছেদ ঘটে তখন, যখন কেউ তাকে টেনে একটি ফাঁকা জায়গায় নিয়ে যায়। তে চোখ খুলে তাকায়। সামনে জিয়ন জাঙ্কুক দাঁড়িয়ে, সুদর্শনের কপালে গম্ভীর রাগান্বিত আভা। কি হয়েছে? ওটা কে ছিল? কোনটা কে ছিল? জাঙ্কুক তের যে হাতটা ধরেছিল সেই হাতটা মোচড় দেয়। বেয়াদবি করিস না তে, সত্যি সত্যি করে বল ওটা কে ছিল? তে ব্যথায় চিৎকার করে ওঠে, আহ, লাগছে তো, ছাড়ুন। কে ছিল দ্রুত বল। তে এবার জোর খাটিয়ে জাঙ্কুককে ধাক্কা দেয় নিজের থেকে। যে থাকবে থাকুক, আপনার কি বয়ফ্রেন্ড ছিল আমার, কি হয়েছে, এবার খুশি তো? জাঙ্কুক রাগে দাঁত চেপে বলল, তোর বাচ্চা, তুই বিবাহিত, ভুলে যাস নাকি? তেও
কড়া কণ্ঠে জবাব দেয়, গালাগালি করবেন না। একজন ডক্টর হয়ে এসব ভাষা দিতে লজ্জা লাগে না? আর আমি কিছুই ভুলিনি। বিয়েটা আগে সবার সামনে স্বীকার করুন, তারপর আমিও আপনাকে হাজবেন্ড হিসেবে স্বীকার করব। কথাটি বলে তে বেরিয়ে যায় সেখান থেকে। জাঙ্কুক তাকিয়ে থাকে তে যাওয়ার দিকে, ক্রোধে হাত মুষ্টিবদ্ধ করে নেয়। এর ভিতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। জাঙ্কুকের থেকে গালাগালি সে নিতে পারছে না, তার কেমন দম বন্ধ লাগছে। এই কেমন সিচুয়েশনে ফেসে গেল সে। তে তাকিয়ে দেখে তার মা বাবা কি সুন্দর বেআইনদের সাথে হেসে হেসে কথা বলছে। তে দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ পর নাচের মেয়েগুলো চলে আসে। খুব সুন্দরভাবে অনুষ্ঠান শুরু হয়। নাচ গানে মেতে ওঠে আসর। সবাই রাত 1টা পর্যন্ত নাচানাচি করে। এরপর যে যার রুমে চলে যায় ঘুমাতে। কাল আবার সকাল সকাল ওঠা লাগবে। হলুদের সাথে মেহেন্দির ফাংশনও হয়ে গেছে। যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। তে তার নিজের রুমে এসে দরজা লাগিয়ে গায়ের গহনা খুলতে শুরু করে। মাথায় গাঁদা ফুলের পাপড়ি জড়িয়ে গেছে। তে ছাড়াচ্ছে আর গালাগালি দিচ্ছে। 100 বার বলছিলাম না, কথাই শোনে না। কিভাবে ছাড়াবো এখন এগুলো আমি? তে এসব বলছিল, হঠাৎ করে ঝড়ের বেগে হ্যাচকা টান খেয়ে সোজা দেয়ালের সাথে মাথা গিয়ে ঠেকলো। তে মাথার পেছনে হাত দিয়ে বলল, আহ! জাঙ্কুক তের হাত দুটো চেপে ধরে দেয়ালের সাথে। আরে ছাড়ুন, কি করছেন? ছেলেটা কে ছিল? আপনার এত সমস্যা কেন? কারণ আই এম ইওর ফাকিং হাজবেন্ড। আমি মানি না। কি করবেন আপনি? আচ্ছা, এতদিন ছাড় দিয়েছি, তাই আজ হাজবেন্ড হিসেবে আমাকে মানবে না, তাই তো? চলো আজকে হাজবেন্ড হওয়ার ফুল ডিউটি পালন করি। কথাটি বলেই জাঙ্কুক তেকে ধাক্কা দেয়। তে বিছানায় গিয়ে পড়ে। আহ! কি ধাক্কাধাক্কি শুরু করেছেন? জাঙ্কুক তের উপরে উঠে গিয়ে তের আঁচল সরাতে লাগে। এতক্ষণ কনফিডেন্স থাকলেও এখন ভয় পাচ্ছে তে। তে হাত দিয়ে জাঙ্কুককে থামাতে চায়। কাঁপা কণ্ঠে বলে ওঠে, ছাড়ুন প্লিজ, এমন করবেন না। পাগল হয়ে গেছেন আপনি। এটা আমার বাড়ি, ভুলে গেছেন? জাঙ্কুক বাঁকা হাসে। নো মাই ডিয়ার ওয়াইফাই, আমি কিছুই ভুলিনি। কিন্তু তুই ভুলে গেছিস তুই এই জিয়ন জাঙ্কুকের স্ত্রী। তাই তো এত আয়োজন। তোকে মনে করাতে হবে না। তোর এই শরীরের উপর শুধু আমার স্পর্শই যায়। জাঙ্কুকের হাতের স্পর্শ তের শরীর জুড়ে বিস্তার শুরু করেছে। তে রাগে ক্ষোভে নিজে নিজের ঠোঁট কামড়ে ধরে। সে কোনো শব্দ করতে চাইছে না। অদ্ভুতভাবে তের শরীর জাঙ্কুকের স্পর্শে পজিটিভ সাড়া দিচ্ছে। তে নিজেও জানে না তার সাথে এগুলো কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। জাঙ্কুক তেকে ঠোঁট কামড়ে ধরে থাকতে দেখে বাঁকা হাসে। সে নিচু হয়ে তের ঘাড়ে হামলা করে। তে কিছুক্ষণ জোরাজোরি করে না পেরে শান্ত হয়ে যায়। জাঙ্কুক নিজের কাজে ব্যস্ত থাকে। তের শাড়িটা যখন কোমর থেকে সাইড হয়ে নেমে যায়, তখনই তে কাঁপা কণ্ঠে বলে ওঠে, কেউ জানে না আমি আপনার স্ত্রী, দয়া করুন। সকালে আমাকে কেউ এই অবস্থায় দেখলে কি বলবে? আপনার তো কিচ্ছু হবে না। আপনার টক্সিক মাও আমাকেই দোষারোপ করবে। আমার মরণ ছাড়া আর কোনো উপায় নেই। জাঙ্কুক মাথা তুলে তাকায়। তীর চোখে পানি, অসহায়ের মতো তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। আমার ছোঁয়াকে তোকে এত কষ্ট দিচ্ছে? হয়তো এই ছোঁয়া আমাকে সব থেকে বেশি সুখ দিত যদি আমি পুরোপুরি আপনার স্ত্রী হতাম। জাঙ্কুক উঠে বসে। তে দ্রুত নিজের শাড়ির আঁচল টেনে নেয়। উঠে বসে বিছানার এক কোণে। আমি সবাইকে সবটা জানিয়ে দিলে তুই নিজে থেকে আমাকে ধরা দিবি? ধরা দেওয়ার কি কোনো প্রয়োজন? আমি তো আপনারই স্ত্রী, মানি সেটা? তে মাথা ঘুরিয়ে নেয়। না নেওয়ার কি আছে? কপাল তো আমার সোনাই সোহাগা। খুব তাচ্ছিল্য করছিস যে। জীবনটা আমার এমনই। আপনার কথা নতুন করে আর কি বলবো? জীবন কেটেছে এভাবেই। জাঙ্কুক দীর্ঘশ্বাস ফেলে। তোর সাথে ঘুমাতে দে নাকি সেটাও দিবি না? তে জাঙ্কুকের দিকে তাকায়। তাও আপনি কাউকে জানাবেন না? শোন শ্যামলতা, তুই আমার। পুরো পৃথিবীকে সময় আসলে আমি চিৎকার করে জানাবো তুই আমার। আমাকে শুধু একটু সময় দে। তে চুপ হয়ে যায়। শাড়ি গুছিয়ে বিছানা ছেড়ে নেমে যায় ওয়াশরুমের দিকে। জাঙ্কুক তাকিয়ে থাকে সেদিকে। ওয়াশরুম থেকে ফিরে তে জাঙ্কুকে না দেখে দীর্ঘশ্বাস ফেলে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে অনুভব করে সকাল হয়ে গিয়েছে। তে অবাক হয়ে ঘড়ির দিকে তাকায়। সকাল 7টা বাজে। আজ বিয়ের দিন। বাড়িতে মেহমানের গুনগুন করছে। তে উঠে বসে। আমি কি রাত ভুলে গেছি? কি হচ্ছে আমার সাথে?
তে নিজের হাতের দিকে তাকায়। তার কেমন একটা লাগছে। তে উঠে দাঁড়ায়। আমাকে ডক্টরের কাছে যেতে হবে। হ্যাঁ, গত কিছুদিন ধরে আমার সাথে কি এমন হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তে এসব ভাবছে এমন সময় রুমের দরজা খুলে জাঙ্কুক প্রবেশ করে ভিতরে। গুড মর্নিং। তে ভুরু কুচকে তাকায়। জাঙ্কুকের হাতে একটি শপিং ব্যাগ। এটা পরে নাও। কেন? কেন আবার কি প্রশ্ন? এটা পরবে না? তাহলে তুমি কি পরবে? আমার যেটা মন চায়। ওকে। জাঙ্কুক বেরিয়ে যায়। তে ভারী অবাক হলো যে মানুষ এত সহজে ছাড়ে না কিছুই, সে এত সহজে তেকে যেতে দিল। অবাক কাণ্ড। তে প্যাকেটটা দেখে, ভিতরে সুন্দর একটি শাড়ি, সবকিছুই আছে তার সাথে। তে হাসলো, শাড়িটা পরে নেয়। বিয়ে বাড়িতে হরেক রকমের মেহমান বরযাত্রী চলে আসছে। লিসা উঠে রেডি হয়ে নিয়েছে। জিমিন গিয়েছে পার্লারে রেডি হতে। লিসা ফোন হাতে দাঁড়িয়ে কিছু একটা করছে। হঠাৎ করে লিসার পাশে জাঙ্কুক এসে দাঁড়ায়। জাঙ্কুক লিসার ফোনের দিকে তাকিয়ে বলে, আম্মুকে কবে জানাবে তোমার প্রেগন্যান্সির কথা? ভাসুরের মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে লিসা ফিরে তাকায়, হাতে ফোনটা নামিয়ে ফেলে। মানে? জাঙ্কুক হাত বুকে গুজে লিসার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। কখনো জানার প্রয়োজন বোধ করনি তোমার হাজবেন্ড তোমায় কার কাছে নিয়ে গেছিল চেকআপের জন্য? ভাইয়া আমি আমার তোমার সাথে কথা আছে, আমার সাথে চলো। এখন বাড়ি জুড়ে মেহমান। লিসা, আমি রিপিট কথা পছন্দ করি না। জি ভাইয়া। লিসা জাঙ্কুকের পেছন পেছন যায়। জাঙ্কুক এবং লিসা এই মুহূর্তে লিসাদের গ্রামের বাড়ির একটি নদী পাড়ে। কিছু দূর গেলে সেই কমিউনিটি সেন্টার যেখানে লিসা এবং ইউনোর বিয়ে হয়েছিল। লিসা, আমার ভাই তো তোমার জালে ফেসে আছে, আমাকে তো সেই বুঝালে হবে না। লিসা ঘামছে, সে টিস্যু দিয়ে কপাল পরিষ্কার করে। কি কি চান ভাইয়া আপনি? জবাব। কি জবাব? বাচ্চাটা কার? লিসা চোখ বন্ধ করে নেয়, একটি দীর্ঘশ্বাস ফেলে। আর মিথ্যা বললে চলবে না। আমার এক্সের। ইউনোর সাথে সম্পর্ক থাকাকালীন তুমি তোমার এক্সের সাথে সেক্স করেছো? আমার ভাই এনাফ ছিল না? লিসা মাথা নামিয়ে নেয়। আমি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। ভেরি গুড, ইমোশনাল হয়েছে ভালো কথা। বিয়ের দিন কেন থেকে সেন্সলেস অবস্থায় এক্সের কাছে সঁপে দিয়ে এসেছিলে? লিসা কেঁপে ওঠে ভয়। আমি ভাইয়া একটা থাপ্পড় মেরে সব দাঁতগুলো ফেলে দেবো। সত্যি করে বলো এবার ভাইয়া। লিসা কান্নায় ভেঙে পড়ে। ন্যাকামি না করে গোড়া থেকে সবকিছু খুলে বলো, প্রতিটি কথা যেটা আমি জানি না। তের কি হয়েছে, কেন হয়েছে, তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি সেদিন কমিউনিটি সেন্টারে সকল ঘটনা সত্যি সত্যি বলবা। লিসা মাথা তোলে, চোখে পানি মুছে বলতে শুরু করে। তের আলঝেইমার আছে, এটা জানতে পেরেছি আমি কিছুদিন আগে। তে তার সকল স্মৃতি ভুলে যাচ্ছে একে একে। আমি ওর ট্রিটমেন্টের জন্য মা বাবাকে বলতাম, তার আগেই জানতে পারি আমি প্রেগনেন্ট। ইউনোর সাথে আমি একবার ছিলাম, কিন্তু সে রাতে ইউনোর নেশায় ছিল, কিছুই করেনি। আমি ভেবেছিলাম ইউনো হয়তো সব মনে আছে, সে মেনে নেবে না। কিন্তু ইউনোর কিছুই মনে নেই। ও ভেবেছে ওই রাতের জন্যই আমার পেটে বাচ্চা এসেছে। ও সবটা মেনে নেয়, বলে আপনার মায়ের সাথে কথা বলবে। সে তার কথা রাখে, আমাদের বিয়ের ডেট ঠিক হয়। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন কাই কিছু ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল শুরু করে। তখন আমি কি করব বুঝতে পারিনি। অদ্ভুতভাবে কাই সেদিন আমার কাছে টাকা না চেয়েছিল তেকে। বিয়ের দিন আমি উপায় না পেয়ে অন্যান্যার বাহানায় তেকে রুমে পাঠাই। সেদিন তে যখন ওড়না নিতে এসেছিল তখন রুমে কাই বসেছিল। তে কাইকে দেখে ভুরু কুচকে তাকায়। কে আপনি এখানে কি করছেন? বিয়ে তো বাইরে হচ্ছে। তে আমি তোমার বোনের বন্ধু। ও আচ্ছা, সমস্যা নেই, বাইরে যান। তে এদিকে এসো। তে এগিয়ে যায়। কি বলুন? কাই তেকে টেনে পাশের বিছানায় ফেলে দেয়। তে ঘটনা চক্রে ভয় পেয়ে যায়, সাথে অবাকও। তে ছোটাছুটি শুরু করে। কাই ততক্ষণে তের শাড়িতে হাত দিয়েছে। তে এক চিৎকার করে জ্ঞান হারায়। কাই বাঁকা হাসে। ভালোই হয়েছে, এনজয় করা যাবে ভালোভাবে। কাই যখন নিজের শার্ট খুলবে তখনই পেছন থেকে কেউ এসে তাকে টেনে ঘুষি মারে। ঘুষির কারণে কাই ছিটকে পড়ে। কাই জাঙ্কুককে দেখে পালিয়ে যায়। জাঙ্কুক এই অবস্থা দেখে প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তের কাছে এগিয়ে আসে, তের জ্ঞান ফিরায়। এরপর সে ওই দিনই তেকে বিয়ে করে ফেলে। তবে তের মেমোরিতে এমন কিছুই আসেনি, এসেছে শুধু জাঙ্কুকের ফোর্স করাটুকুই।
আমি জানি না সেদিন কি হয়েছিল, তে হয়তোবা সব ভুলে গিয়েছিল। তবে ওর পর থেকে কাই আমায় আর বিরক্ত করেনি। জাঙ্কুকের চোয়াল শক্ত হয়ে আসে। আমি ভেবেছিলাম ও আমাকে ছেড়ে দিয়েছে, তেকে সুস্থ দেখলাম, এতে ভেবেছি ও ঠিক আছে। জাঙ্কুক আর সহ্য করতে পারলো না, সে লিসার গালে চড় বসিয়ে দেয়। লিসা মাথা নুইয়ে চোখের পানি ফেলছে। বিশ্বাস করুন, আমার কাছে আর কোনো উপায় ছিল না, তাই বলে নিজের বোনকে ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। যদি তে তোমার জায়গায় হতো, সে পারতো তোমাকে ওই নরকে ফেলে দিতে। লিসা কি বলবে, তার কাছে কোনো উত্তর নেই। কি উত্তর দেবে সে? জাঙ্কুক ফোনটা বের করে বলে, তাহলে সবকিছু রেকর্ড থাকলো। লিসা চোখ বড় বড় করে নেয়। ভাইয়া, উপায় নেই লিসা, তোমাকে এবার আমায় সাহায্য করতে হবে। ইটস কল টিপ ফর ট্যাপ। মানে মানে সহজ, আমি তেকে বিয়ে করেছি, এখন আম্মাকে তুমি রাজি করাবে। অসম্ভব, আপনি জানেন আপনার আম্মা কতটা অপছন্দ করে তেকে। হ্যাঁ জানি, আর এটাও জানি এইসব ইয়োনোকে শোনালে ও তোমায় ডিভোর্স দেবে। ভাইয়া, এতটা নির্দয় হবেন না। কেন, তুমি নিজের বোনকে ছাড় দিয়েছো? ভুল হয়ে গেছে, ভুল করেছো, শুধরাবার সুযোগ এটাই। আগামী সপ্তাহে আমি তেকে নিয়ে জার্মানি যাব, ওখানে একজন ডক্টরের সাথে আমি কথা বলেছি। এর আগেই আমি চাই তুমি তেকে নিয়ে মায়ের মনে পজিটিভ চিন্তা ভাবনা ঢোকাও, বাকিটা আমি দেখে নিব। লিসার অনেক রাগ হচ্ছে, তবে সে নিরুপায়। গাড়ি ঘুরলো বিয়ে বাড়ির দিকে। আলোকসজ্জিত বাড়িটা লিসার জন্য শাস্তির মতো লাগছে। লিসার রাগ হচ্ছে নিজের উপরে, সে অনেক চালাক, তবে এমন বোকামি কিভাবে করলো? হালকা পিচ রঙা জর্জেট শাড়ির সাথে বেশ কিছু গহনা পরেছে তে। শ্যামবতীকে ভীষণ সুন্দর লাগছে, তাকে কেউ অসুন্দর বলতেই পারবে না। কালো হওয়া সত্ত্বেও বিয়ে বাড়ির সকল অ্যাটেনশন যেন তেই নিয়ে নিচ্ছে। সকাল থেকে তে জাঙ্কুককে দেখেনি, আর সে খোঁজও করেনি। বিয়ের কাজ শেষ হলে কনে বিদায় দেওয়ার পর তে বাড়ির পেছনে পুকুর পাড়ে এসে বসে। কেন জানি না, তার মনে হচ্ছে বেশ কিছু বিষয় সে ভুলে গিয়েছে। তে ভীষণ আপসেট এটা নিয়ে। কাল রাতে কি হয়েছিল সে ভুলে গিয়েছে। তে এসব ভাবছিল, এমন সময় তার পাশে এসে কেউ বসে। তে ফিরে যায়, জাঙ্কুক বসে। লোকটা সুদর্শন বটে, তার সাথে যায় না বললেই চলে। দুজনের হাত এক করলে আকাশ পাতাল তফাৎ। সে হলুদ ফর্সা পুরুষ, আকর্ষণীয় চরিত্র তার, যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। নিজেকে এত ছোট করার কিছু নেই। কেঁপে ওঠে, মানে মানে সোজা, নিজেকে হেয় করার কিছু নেই। তুমি একটা মেয়ে, যার সবটুকু জুড়ে শুধু আমি, এতেই আমার হবে। তে চোখ ফিরিয়ে নেয়। কাল রাতে আমি তোমার পাশেই ছিলাম তে। তে এবার জাঙ্কুকের চোখের দিকে তাকায়। জাঙ্কুক সোজা তের চোখে চোখ রাখে। হ্যাঁ, আমি তোমার পাশেই ছিলাম। কাল রাতের মতো জীবনের প্রতিটা রাত তোমার পাশেই থাকতে চাই আমি। তে অবাক পানি তাকিয়ে আছে। জাঙ্কুকের চোখে সে ভালোবাসা দেখতে পাচ্ছে, তার সাথে বিশ্বাস। তেকে নিশ্চুপ দেখে জাঙ্কুক তের ওষ্ঠদ্বয় আঁকড়ে ধরে। তে শাড়ি খামচে ধরে, তবে কোনো বাধা দেয় না। জাঙ্কুক তেকে কাছে টেনে নেয়, খুব প্যাশনেটলি কিস করতে শুরু করে। তের কোমরে শাড়ি ভেদ করে হাত ঢুকিয়ে দেয়। তেও জাঙ্কুকের বুকে মেল্ট হতে লাগে। দুজনের এই সুন্দর মুহূর্তটা হঠাৎ কারো চিৎকারে থেমে যায়। জাঙ্কুক! জাঙ্কুক মাথা তুলে তাকায়। তে তখনও ঘোরের ভিতরে ছিল। জাঙ্কুকের শার্ট খামচে ধরে নিজের দিকে টানছিল। জাঙ্কুক কিছু বলবে তার আগে তার মা তের কোণে ধরে দাঁড় করে। একটি চড় উঠাতে যাবে তের গালে, এমন সময় জাঙ্কুক নিজের মায়ের হাত ধরে ফেলে। মিসেস আয়ু রাগান্বিত দৃষ্টিতে তাকিয়েছে জাঙ্কুকের দিকে। জাঙ্কুক, জীবনের প্রথমবার তুই আমার হাত ধরলি, থামাতে চাইলি, তাও ওই মেয়েটার জন্য। এই মেয়েটা আমার বউ আম্মা। জাঙ্কুকের আম্মা থমকে গেল। তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে। জাঙ্কুক তের হাত শক্ত করে ধরে নিজের আড়াল করে নিল। তেদের বাড়ি থেকে এবং জাঙ্কুকদের বাড়ি থেকে সব গুরুজনেরা মিলে এক বৈঠকে বসেছে। আয়ু গম্ভীর মুখে তীক্ষ্ণ দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে। তের মা বাবাও বিরক্তি চোখে তাকায় তের দিকে। বড় বোনের সংসারটা খাওয়ার এতটাই শখ ছিল তোর তে, আমাকে বলতি, ওর আগে তোকে বিয়ে দিতাম। এমনটা কেন করলি? লিসা এগিয়ে আসে।
বাবা, এভাবে কেন বলছো? দেখতে দেখ, যার সংসারে আগুন লাগিয়ে দিয়েছিস সে নিজে তোর বিরুদ্ধে অভিযোগ শুনতে চাইছে না। জাঙ্কুক বিরক্ত হয়। তেকে বিয়েটা আমি করেছি জোরপূর্বক, তে কিছু করেনি। আয়ুর আগুনে যেন ঘি পড়লো 1 চামচ। তিনি চিৎকার করে উঠলেন, জাঙ্কুক, বেশি কথা বলছো। আমি এই মেয়েকে আমার বউ হিসেবে মানি না। কেন আম্মা, কি দোষ ওর? ওর ওর কোনো দোষ নেই। আমি মানি না, তাই মানি না। আপনি সংসার করবেন না, আপনার মানা না মানায় কিছু আসে যায় না। কাল পরশুর ভেতর আমি আমার বউকে নিয়ে জার্মান চলে যাব। আমার স্কলারশিপ হয়ে গিয়েছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। আয়ু অবাক হয়ে গেলেন কথাটি শোনা মাত্র। কি বললি তুই? জার্মান চলে যাবি? কবে এসব করছিস তুই? এতটা পর হয়ে গিয়েছিস, আমাকে বলিস নাই পর্যন্ত। কি রে জানকু? হ্যাঁ। তে আম্মা বসা থেকে উঠে দাঁড়ায়। তিনি তের নিকট যেতে নিলে জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে। আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগে আমার উপর দিয়ে যেতে হবে। জাঙ্কুক! জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে। তে নিজের শরীরের সমস্ত ভার ছেড়ে দিয়েছে হুট করে। জাঙ্কুক অবাক হয়ে যায়। সে তের দিকে চায়। তে জ্ঞান হারিয়েছে। লিসা কান্না শুরু করে। ইউনো লিসাকে ধরে। আপনারা সবাই শান্ত হন প্লিজ। আম্মা, ভাই যদি তেকে পছন্দ করে তাহলে সমস্যা কি? আয়ুর চোখ দিয়ে যেন আগুন ঝরছে। ইউনো, তুই চুপ থাক, আমাকে জাঙ্কুকের সাথে কথা বলতে দে। জাঙ্কুক তেকে পাজা কোলে তুলে নেয়। লিসা চিৎকার করে ওঠে, থামুন সবাই থামুন। সবাই লিসার চিৎকার শুনে থমকে যায়। লিসা তের দিকে এগিয়ে গিয়ে বলে, জানেন আম্মা, তের কি হয়েছে? জানেন কি তের শরীরের কি অবস্থা? তের মা বাবা অবাক হয়। কি হয়েছে তের? অ্যালজাইমার। পটে কথাটা শুনে চুপ হয়ে যায়। হ্যাঁ, তের অ্যালজাইমার আছে। গত 15-16 দিন হলো এটা ধরা পড়েছে। আমার বিয়ের আগে ওর রিপোর্টটা আমি পেয়েছিলাম। ওকে আমি কিছুই বলিনি। ওর কিছু মনে থাকে না, হয়তো এখনো ও ভুলে যাবে সব। তোমরা ওর মা বাবা দেখো কিভাবে মেয়েটাকে কোণঠাসা করে রেখেছিলে। মেয়েটা মরে গেলেই তোমাদের শান্তি হয়। ভাইয়াকে তের ট্রিটমেন্টের বিষয় বলেছিলাম। এমন অবস্থায় তেকে নিয়ে জার্মান যাওয়াটাই সব থেকে সেফ। ভাইয়া ওকে সেখানেই নিয়ে যাবে। আমার বিয়ের দিন তেকে ব্ল্যাকমেল করে বিয়ে করেছে জাঙ্কুক ভাইয়া। এখানে তের কোনো দোষ নেই। ওর শুধুমাত্র দোষ কি জানো? ও কালো, আমার মতো ফর্সা নয়, কালো, এটাই ওর দোষ। জাঙ্কুক তাকিয়ে থাকে লিসার দিকে। যাক, একটা কথা সে ঠিক বলেছে। তের পক্ষে যে দাঁড়িয়েছে এটাই অনেক। আশা করি আর কোনো সমস্যা নেই। আমি আমাদের রেজিস্ট্রি পেপারে ফটোকপি পাঠিয়ে দেব। আম্মা, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার স্ত্রী আমাকে বেশি প্রয়োজন। কথাটি বলে জাঙ্কুক বেরিয়ে যায়। লিসা সেখানেই বসে রয়। তের দাদি এসব নিতে না পেরে জ্ঞান হারিয়েছেন। তিনি তেকে বড্ড ভালোবাসেন। তের মা বাবা নিস্তব্ধ এবং নিশ্চুপ। তারা ভাষা হারিয়েছেন। কি বলবেন কি না বলবেন। লিসা গিয়ে ডক্টরের সকল রিপোর্ট এনে রাখে সবার সামনে। এরপর ইয়োনোর সাথে শহরে চলে যায়। হাইওয়ের রাস্তা ধরে জাঙ্কুকের গাড়িটা চলছে। তে ওর পাশেই ঘুমিয়ে আছে। তখন তারা ঢাকা শহরে যাচ্ছে। 2 দিন পর ফ্লাইট। তবে জিওন বাড়িতে নয়, তারা একটি হোটেলে থাকবে বাকি 2 দিন। জাঙ্কুক তের ঘুমন্ত মুখশ্রীর দিকে একবার তাকায়। হসপিটালে যাওয়ার পর জাঙ্কুক বুঝতে পারে এই ঝামেলার ঘটনা তে ভুলে গিয়েছে। জাঙ্কুক ড্রাইভিং করতে করতে একটা পাশে গাড়ি থামায়। একটি দীর্ঘশ্বাস ফেলে। পরিবেশটি নিস্তব্ধ। ডান দিকে একটি বিশাল নদী। নদী থেকে বাতাস বয়ে আসছে তাদের দিকে। সময়টা দুপুর বিকাল। আর 3 ঘন্টার মতো আলো থাকবে, এরপর সন্ধ্যা নামবে। তাদের পৌঁছাতে বেশি সময় লাগবে না। জাঙ্কুক ভাবে সেদিনও ছিল এমন এক বিকাল। হসপিটালে ডিউটি শেষ করে জাঙ্কুক বেরিয়েছে। সে তখন ইন্টার্নি করছে, তাই তাকে তেদের গ্রামে কিছুদিন ডিউটি করা লেগেছিল। স্কুল পড়ুয়াতে রাস্তার পাড়ে থাকা একটি কুকুরকে খেতে দিচ্ছে। জাঙ্কুক কিছুক্ষণ তাকিয়ে থাকে তের দিকে। আমরে ফর্সা না, তবে মুখশ্রীতে কি মায়া, দেখলেই মায়া লাগে। জাঙ্কুক মুগ্ধ হয়ে তেকে দেখতে লাগলো। এরপর থেকে রোজ জাঙ্কুক তেকে দেখতো। জাঙ্কুকের ভালোবাসা ছিল সাইলেন্ট। সে তের হাসি দেখলেই খুশি হতো। নীরবে তাকিয়ে থাকাটা তার কাছে
কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। জাংকুক জানতো না এই ভালোবাসার পরিণাম কি হবে। জাংকুক চলে আসে ইন্টার্নি করার পর। এরপর ভেবেছিল সময়ের সাথে সে ওই পিচ্চি মেয়েকে ভুলে যাবে, কিন্তু না, জাংকুক তাকে ভুলতে পারেনি। তাই তো এই জীবনে কাউকে সে ভালোবাসতে পারেনি। জাংকুক যখন তের খোঁজ নিতে লোক পাঠায়, তখন লিসা এবং ইয়োনোর কাণ্ড সামনে আসে। এরপর সে জানতে পারে তে লিসারই বোন। জাংকুক চেয়েছিল তেকে ভালোবাসা দিয়ে বিয়ে করতে, কিন্তু সেই বিয়ের দিন লিসার এমন কাণ্ড দেখে জাংকুক জোরপূর্বক তেকে বিয়ে করে নেয়। সে তেকে হারাতে চায়নি। জাংকুক এসব কথাই ভাবছিল, এমন সময় তে নড়ে চড়ে ওঠে। তে মাথা নাড়িয়ে এদিক ওদিকে তাকায়। জাংকুককে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভুরু কুঁচকে তাকায়। কি হয়েছে? জাংকুক তের হাত নিজের হাতে নিয়ে চুমু খায়। ঘুম হয়েছে? কেমন লাগছে এখন? ভালো। জাংকুক তের মাথায় চুমু খায়। তে ভালোবাসি। তে থমকে রইল কিছুক্ষণ। সে তাকিয়ে রইল জাংকুকের দিকে। সত্যি? তে চোখে পানি চিকচিক করছে। সেও যে ভালোবাসতো, কিন্তু নীরবে। কবে থেকে? যদি বলি 5 বছর আগে থেকে, তাহলে? তে উঠে বসে। আমাকে চিনতেন কিভাবে? আমি তোমাদের গ্রামে ইন্টার্নির জন্য এসেছিলাম। আপনি সেই ডক্টর জিয়ন জাংকুক? জি, আমি সে। তে চোখের কোণায় পানি চিকচিক করছে। সে জাংকুককে জড়িয়ে ধরে। জাংকুককে তেকে জড়িয়ে ধরে রাখে। আমার আজ কেন এমন অদ্ভুত লাগছে? কি করেছেন আমায় জাংকুক? জাংকুক তের কপালে চুমু খায়। কথা দিয়েছিলাম না সব ঠিক করে দেব। তোমার কথা মনে আছে তো? তে হেসে ফেলে। হ্যাঁ, নিজেকে সঁপে দেব বলেছিলাম। জাংকুক তের ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। কেনাই? তে মাথা নাড়ায়। জাংকুক দেরি না করে তের ওষ্ঠদ্বয় আবদ্ধ করে নেয়। পরম আবেশে শুষে নিতে শুরু। তে জাংকুকের শার্টখানা খামচে ধরে। জাংকুক তের মাথার পেছনে ছিটটা নামিয়ে দেয়। হুট করে নিচে পড়ে যায় তে। জাংকুকের শার্ট খামচে ধরে। জাংকুক মাথা ওঠায়। কি করছেন? তুমি বলেছিলে আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেবে, কিন্তু এটা তো মাঝ রাস্তা। জাংকুক গাড়িটা লক করে দেয়। আমার গাড়িতে বাইরে থেকে কেউ কিছু দেখতে পাবে না। কিন্তু তুমি বলেছিলে জান, বাড়িতে চলুন। তোর সইছে না। জাংকুক এক টানে তের ওড়না খুলে ফেলে। তের শরীর থেকে একে একে খুলে যায় প্রতিটি বস্ত্র। তে চোখ বন্ধ করে নেয়। জাংকুকের কাছে নিজেকে সঁপে। How you don't know how to keep your business clean? Mommy, I know that it's getting hot. I don't want to stop doing something unholy. It's something possible. জার্মানি, সকাল 10টা বেজে 11 মিনিট। তে শুয়ে আছে একটি প্রাইভেট কেবিনে। হঠাৎ করে মাথায় কারো হাতের স্পর্শে তে চোখ খুলে তাকায়। জাংকুক তাকিয়ে আছে তার দিকে। তে মৃদু হাসে। জাংকুক বইয়ের কপালে চুমু খায়। আমরা বাড়িতে যাব না? হ্যাঁ, তোমার রিপোর্ট দেবে কিছুক্ষণের মধ্যেই। তের চোখে পানি চিকচিক করছে। জাংকুক মুছিয়ে দেয় সেটি। কাঁদছো কেন? আমার কি কিছু মনে থাকবে না? জাংকুক তের কপালে চুমু খায়। না মনে থাকলে আমি মনে করিয়ে দেব। কোনো চিন্তা করো না। তে চোখ বন্ধ করে জাংকুকের বুকে মাথা রাখে। সেই 5 মাস আগে জার্মান এসেছে তে আর জাংকুক। এখানে তে কারো বাজে আচরণ পায়নি। সে যা পেয়েছে তা শুধু অগাধ ভালোবাসা। তে সব ভুলে এখন এই মানুষটার জন্য বাঁচতে চায়। জাংকুকের ভালোবাসায় সে এখন সব ভুলেছে। তার জীবনে এখন জাংকুকই সব। জাংকুকই শেষ। তার জীবনের সমস্ত দুঃখ যেন সুখ হয়ে ধরা দিয়েছে জাংকুকের মাধ্যমে। আসলে আমাদের সমাজে এখনো অনেক মানুষ আছে যারা বাহ্যিক সৌন্দর্যের উপরে বেশি গুরুত্ব দেয়, মানুষের মনটা দেখে না। কিন্তু একটি সুন্দর মনের মানুষ বাহ্যিক সৌন্দর্যের থেকেও বেশি সুন্দর হয়। তাই আমাদের সবারই উচিত মানুষের বাহ্যিক সৌন্দর্য না দেখে মানুষের অন্তরটাকে দেখা। সো বাটারফ্লাই ফোর্স ম্যারেজ গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থেকো।